নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটি একটি একদম অন্যরকম ভিডিও। একটি ভৌতিক ঘটনার সম্পর্কে আজকে আমরা জানবো, যেটি আমার হাজব্যান্ডের হওয়া অভিজ্ঞতা থেকে। তো আমাদের ফ্যামিলির মধ্যে যারা আছে বা ওর পরিচিত বন্ধুবান্ধব যারা আছে, সকলেই এই ঘটনা সম্বন্ধে জানে। তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ঘটনাটা। সকলে পুরো গল্পটা শোনো, আর কীরকম লাগলো সেটা জানিও। চলো শুরু করি তাহলে আজকের ঘটনাটা। নমস্কার বন্ধুরা, আজকে যে ঘটনার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি প্রায় 2011-2012 সালের কথা। তখন আমি মেদিনীপুর ল কলেজে 4th থেকে 5th সেমিস্টার, এরকম মাঝামাঝি, হয়তো 4th সেমিস্টার কিংবা 5th সেমিস্টারের মধ্যেই কারই ঘটনা। তো ওই সময়ের কথা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি যখন ভর্তি হই তখন আমি আর আমার এক বন্ধু, প্রথমে আমি একটি মেসে ছিলাম, এক সিনিয়রদের মেসে। দিয়ে সেখানে বিভিন্ন সমস্যা হওয়ার কারণে ওখান থেকে আমি বেরিয়ে আসি। তারপরে আমি আর আমার এক ঝাড়গ্রামের বন্ধু, মানে আমার যেখানে বাড়ি সেই জায়গার একটি ছেলে, সে মেদিনীপুরে অন্য একটি কোর্সের, কম্পিউটারের কোর্সে করার জন্য মেদিনীপুরে সে মেসে ছিল। তো তার সাথে আমার হঠাৎই দেখা হয়ে যায়, পুরনো বন্ধু। তো আমরা ডিসাইড করি যে আমরা তাহলে আলাদা রুম নিয়ে ভাড়া থাকবো কোথাও একসাথে। তো প্রথমে আমরা ছিলাম ইউনিভার্সিটি রোডের উপরে। যারা মেদিনীপুর গেছেন বা জানেন তারা জানেন, রাঙামাটি থেকে ইউনিভার্সিটি যাওয়ার জন্য যে রাস্তাটা পড়ে, ইউনিভার্সিটি রোড, ওখানে ছোট রাজা বলে একটি রেস্টুরেন্ট আছে, তো তার পেছনে আমরা ভাড়া ছিলাম। তো ওখানে দীর্ঘদিন ভাড়া থাকার পর আমরা একদিন, আমার মনে আছে, আমরা একদিন আমার এক সিনিয়রের রুমে গেছিলাম। তো সেই রুমটি নিয়েই পুরো গল্পটি। তো সেই রুমটির লোকেশনটা আমি স্পেসিফিক্যালি বলছি না আপনাদের, তবে কিছু ডিটেল, কিছু তথ্য আমি দিয়ে রাখছি। যদি যারা মেদিনীপুরের বাসিন্দা বা যারা মেদিনীপুরে পড়াশোনা করেছেন, থেকেছেন মেদিনীপুরে, তারা বুঝতে পারবেন। রুমটি আপনার আমাদের কলেজ থেকে সামনেই, মানে মেদিনীপুর ল কলেজ থেকে সামনেই। রুমটি আপনার 6তলা বাড়ি, ফ্ল্যাটের কায়দায়, এবং 7তলা ছাদ, মানে 6তলা পর্যন্ত রুমস আছে, 7তলায় খোলা ছাদ আছে। এবং খোলা ছাদ মানে একদমই খোলা ছাদ, ওই আপনার 6 ফুটের মানুষের হাঁটু অবধি ঘেরা। আপনি বুঝে নিন কতটুকু, মানে খুব বড় বড় করে ঘেরা করে দেওয়া আছে তা নয়। 6 ফুটে, মানে আমার হাইট 6 ফুট, তো আমার হাঁটু অবধি আসতো, অত দূর অবধি তোলা আছে, ঘেরা আছে। তো আর ওই রুম থেকে, ওই বিল্ডিং থেকে একদম 7তলায় উঠলে আপনার আমাদের কলেজ দেখা যায়, রেল লাইন দেখা যায়, মানে খড়গপুর থেকে মেদিনীপুর যে রেল লাইনটা আছে, রেল লাইন দেখা যায়, ব্রিজ দেখা যায়, কাঁসাই নদীর পাড় দেখা যায়, এবং প্রায় অনেকটা জায়গায় মেদিনীপুরের দেখা যায়, এবং খুব সুন্দর লাগে দেখতে, সবথেকে বড় কথা। তো ওই 6তলা ফ্ল্যাট স্টাইলে যে বাড়িটি, ওই বাড়িটিতে একদম 6তলায় থাকতেন হচ্ছে আমাদের ওই সিনিয়রটি। তার বাঁকুড়ায় বাড়ি ছিল এবং খুবই বর্ধিষ্ণু পরিবারের থেকে আসা একজন ছেলে। তার ওই রুমটায় প্রত্যেকটি জিনিস, মানে প্রত্যেকটি সুযোগ সুবিধা ওখানে উপস্থিত ছিল। যেমন মোজাইক করা মেঝে ছিল, পুট্টি করা দেওয়াল ছিল, বড় বাথরুম ছিল সেপারেট, সেই বাথরুমে কোমোটের ব্যবস্থা ছিল, সেই বাথরুমে শাওয়ারের ব্যবস্থা ছিল। তো ইন জেনারেলি এই জিনিসগুলো আমাদের বাড়ির বাথরুমে থেকে থাকে, কিন্তু মেসের থাকা ছেলেদের জন্য বা বাইরে পড়তে গেছে এমন
ছাত্রদের কাছে এই ফেসিলিটিগুলো পাওয়া বিরাট ব্যাপার, মানে আমাদের কাছে তো বিরাট ব্যাপারই ছিল। তো আমরা তার রুমে গিয়ে প্রথমে অবাক হয়ে যাই। প্রথম কথা এরকম ভিউ, দ্বিতীয় কথা এরকম ফেসিলিটিস, তৃতীয় কথা এরকম এত বড় একটি বিল্ডিংয়ে, ফ্ল্যাট স্টাইলের বিল্ডিংয়ে সবার উপরে থাকা। তো আমরা মেসমেরাইজ হয়ে যাই। দিয়ে আমরা ওখানে তাকে বলতে থাকি যে দাদা তোমার রুমটা কি সুন্দর, কি দারুণ রুম, কাশ আমরাও এরকম একটা রুম পেতাম। আমাদের রুমটা একদম রাস্তার উপরে, সবসময় গাড়ি যাচ্ছে, ঘোরা যাচ্ছে, ঠিকমতো বেরোনো যায় না, আর মেন শহর থেকেও দূরে, কলেজ থেকেও একটুখানি দূরে। তো সে তখন প্রথম দিন আমাদের কথাটা শুনে কোনো রিয়াকশন দেয়নি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে বড়লোকের ছেলে, হয়তো এই ফেসিলিটিগুলো তার কাছে এমন কিছু ব্যাপার নয়, যার জন্য আমাদের কাছে খুব একটা মানে অবাক লেগেছিল ব্যাপারে, যে এত কিছু বলছি, এরকম রুমে তার রুমের বাহবা দিচ্ছি, কিন্তু সে তার দিক থেকে কোনো রিয়াকশন দিচ্ছে না। তো আমরা তারপরে ওনার রুম থেকে চলে আসি। তো ওনার রুম থেকে যখন আমরা ফিরছিলাম, তখন আমি আর আমার বন্ধুটি রাস্তায় কথা বলছিলাম যে রুমটার ব্যাপারে, যে সত্যি এরকম যদি রুম পাওয়া যায় তাহলে কত ভালো হতো। এরকম রুম, মানে স্টুডেন্ট লাইফে এরকম রুমে থাকা প্রায় স্বপ্নের মতো সমান। তো এরকম করতে করতে আমরা সেদিনকে চলে আসি, দিয়ে আমাদের রুমে থাকি এবং আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কলেজ যেরকম, ওর ক্লাস, আমাদের কলেজ, এরকম আমরা করতে থাকি। তারপর তার ঠিক 2-3 দিন পর আমাদের ওই সিনিয়র দাদাটি হঠাৎ করে খুঁজতে খুঁজতে এসে বিকেলের দিকে, আমার এখনও মনে আছে, বিকেল সন্ধে হবে, মানে কলেজ থেকে আমরা ফিরেছি, দিয়ে হাত মুখ ধুয়ে আমরা রেডি হচ্ছি, আমরা খেতে বেরোবো, মানে টিফিন খেতে বেরোবো বিকেলের। তো আমরা বেরোবো বলে রেডি হচ্ছি, তখন দেখছি হঠাৎ করে ওই আমাদের সিনিয়র দাদাটি আমাদের রুমে পৌঁছে গেছে খুঁজে খুঁজে। দিয়ে আমরা তো অবাক, দিয়ে বলছে হ্যাঁ তোরা এসছিলি আমার রুমে, তো আমরা মানে আমি তোর রুম দেখতে এলাম, তোরা কোন রুমে থাকিস, কি থাকিস, একটু এলাম, সিনিয়র হিসেবে এটা তো আমার কর্তব্য। তো আমরা যা হোক করে ওয়েলকাম করলাম, বসালাম। আমার বন্ধুটি বাইরে আমাদের মানে ইউনিভার্সিটি রোডের উপরে চায়ের দোকান থেকে তার জন্য চায় নিয়ে এলো, চা খাওয়ালাম তাকে, সিগারেট খাওয়ালাম। তো তারপরে সে কথায় কথায় বিভিন্ন, প্রথমে আমাদের কলেজের বিষয়, আমাদের কোর্সের বিষয়, আমাকে কিছু ভালো ভালো গুরুত্বপূর্ণ কথা উনি বলছিলেন। তারপরে হঠাৎ করে আমার বন্ধুটি যখন চা নিয়ে এসছে, তখন আমাদের সামনে বসতে পারেন উনি। মনে আছে আমরা মেঝেতে বসেছিলাম, উনি খাটে, মানে আমরা যে খাটটাতে, আমাদের ডবল বেড ছিল, একটাই বেড ছিল, ডবল বেড। তো ওই ডবল বেডে উনি বসে, আমরা নিচে বসে আছি। তো আমাদের বলছে যে এক কাজ কর, তোরা সেদিনকে গেছিলি, তোদের রুমটা দেখে এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো, আমি অনেক ভাবলাম, এমনিতেও তো অনেক বছর হয়ে গেল আমার এই রুমটাতে, তোরা আমার রুমটায় শিফট করে যা। আর তোদের হবু বৌদিও তো ইউনিভার্সিটিতেই পড়াশুনো করে, তো তার সাথে দেখা করতে যাওয়া আমার একটু সুবিধে। আর কোইন্সিডেন্টালি ওই দাদাটার সাথে যেই মেয়েটির রিলেশনশিপ ছিল সেই সময়, তার মেস ছিল আমরা যেখানে মেসে থাকতাম, যে রুমে ভাড়া থাকতাম, তার সামনে। অতএব বলছে তোদের হবু বৌদিও তো এখানেই থাকে, তো আমার তাহলে দেখা করতে একটু সুবিধা হবে, তো এক্সচেঞ্জ করবি রুম। তখন আমরা একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার, মানে হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। আমরা বলি হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করব, এটা কেন এক্সচেঞ্জ করব না, কিন্তু তুমি কি ইয়ার্কি মারছো না সত্যি করে বলছো? কারণ আমরা এরকম একতলায় এরকম একটা রুম, আর ডিটাচ মানে পায়খানা বাথরুম ছিল, মানে একটু বেরিয়ে পেছন দিক দিয়ে গলি দিয়ে হয়ে পেছনে বাগানের দিকে পায়খানা বাথরুম ছিল। তো আমরা বললাম যে এরকম ডিটাচ পায়খানা বাথরুম, আর খুবই সামান্য পায়খানা বাথরুম ছিল। তো আমরা বললাম এই সুবিধে তুমি কি অ্যাডজাস্ট করতে পারবে? তো বলছে সে আমি অ্যাডজাস্ট করে নেবো, ওটা নিয়ে আমার কোনো সমস্যা হবে না, তোরা থাক ওখানে কিছুদিন, যদি আমার সমস্যা হয় তখন
আমিও তোদের সাথে ওখানে শিফট করে যাব, ও রুমটা তো মোটামুটি বড়ই, তো কষ্ট করে 3 জন থেকে যাব। তখন আমরা বললাম যে তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। দিয়ে তখন বললো যে আজকে আফটার ডিনার তোরা আয়, আমার যে মালিক আছে তার সাথে তোদেরকে আমি কথা বলিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা না, এবার সেখানে তখন মাঝখানে একটা কথা বলেছিল যে শিফট হলে কিন্তু তাহলে 7 দিনের মধ্যেই শিফট হতে হবে, 7 থেকে 10 দিনের মধ্যে। তাহলে তোদের মালিক কোথায় আছে বল, তো তোর মালিকের সাথে আমি কথা বলে নিচ্ছি, আর আজকেই কিন্তু আমার মালিকের সাথে তোদেরকে কথা বলে নিতে হবে। তাহলে আফটার ডিনার তোরা আয় আমার রুমে, আমি আমার মালিককে ডাকছি, সামনাসামনি কথা হয়ে যাবে। তো আমরা প্রায় মানে কি করব না, বাড়িতে জানাবো কি জানাবো না বুঝতে পারছিলাম না। তবে এত সুন্দর একটা অফার পেয়েছি, অত সুন্দর একটা রুম, তো আমরা দুজনে রাজি হয়ে যাই। বাড়িতেও জানাইনি, দুজনে রাজি হয়ে যাই। রাজি হয়ে যাওয়ার পর আমরা প্রায় 10:15 দিকে ওই আফটার ডিনার মানে ডিনার কমপ্লিট করে যেখানে আমরা খেতে যেতাম ওখান থেকে খেয়ে একদম ডাইরেক্ট ওই সিনিয়রের রুমে আমরা চলে যাই। তো সিনিয়রের রুমে যাওয়ার পর দেখি তখন অলরেডি সিনিয়র এবং ওনার বাড়ির মালিক ওনারা দুজন বসে আছেন। তো আমরা যাই, পরিচয় হয়। মালিকের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। তো খুবই স্বল্প কথার মধ্যে উনি কথা সারলেন। উনি খুব বেশি কথা আমাদের বলেননি। উনি বললেন যে যেহেতু ও চলে যাবে, মানে আমাদের সিনিয়র চলে যাবে, তো অতএব আমি ঘর ফাঁকা রাখবো না, তোমাদেরকে কিন্তু মাস শুরু হতেই ঢুকে যেতে হবে, দুজনকে শিফট করে যেতে হবে। তোমরা চাইলে এখন শিফট করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে কিন্তু যে প্রথম মাসেই যে ভাড়াটা আছে সেটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে নিয়ে নেব। তো তখন আমরা বললাম যে না, তাহলে দরকার নেই, আমরা তাহলে একদম 1 তারিখে আমরা শিফট হব। দিয়ে আমরা ওখান থেকে কথা হয়ে গেল, চলে এলাম এবং স্বাভাবিকভাবেই আমাদের মালিকেরও ফোন নাম্বার দিয়ে দিলাম। না, আমরা যে মেসে থাকতাম সেই মেসের মালিকের ফোন নাম্বার দিয়ে দিলাম ওই সিনিয়র দাকে। তিনিও ফোনে কথা বলে নিলেন ওই মালিকের সাথে এবং সেখান থেকেও ডিল হয়ে গেল। তো তারপরে 1 তারিখ যখন এলো তখন আমরা মাল নিয়ে শিফট করলাম। ওই মেসিতে একটা মানে অদ্ভুতভাবে পুরো টোটাল বিল্ডিংটা সাজানো ছিল। ওই বিল্ডিংটার 1 তলা এবং 4 তলায় কমন মেস ছিল। কমন মেস মানে কি, মানে ধরুন বড় বড় রুমে 3 জন 4 জন, আরেকটু হল ঘর টাইপের হলে 10 জন সবাই মিলে শেয়ার করে থাকতো। সেটা 1 তলা আর 4 তলাতে এরকম সিস্টেম ছিল। 1 তলাতে একটা বড় মেস ছিল এবং পুরো 4 তলাটা নিয়ে একটা বড় মেস ছিল। দোতলায় থাকতেন ওনার, মানে যিনি মালিক, এবং 3 তলায় একটি না দুটি ফ্যামিলি ভাড়া থাকতো। এবং সেপারেট, যেহেতু ফ্ল্যাট স্টাইলের ছিল তো দুদিকে ভাগ করা ছিল। তো 3 তলায় গিয়ে 2টি ফ্যামিলি ভাড়া থাকতো। আর 5 তলার যে ফ্লোরটা ছিল, মানে 4th ফ্লোরটা প্রায় বন্ধই থাকতো, ওখানে কেউ থাকতো না। মানে আমাদের নিচের তলাটায়, আমাদের পরের তলাটায় আমরা থাকতাম 5th ফ্লোরে। 4th ফ্লোরে কেউ থাকতো না। 5 তলা পুরো সিল, প্রথম থেকেই তালা বন্ধ ছিল। আর তারপরে গিয়ে 6 তলা। এবার 6 তলায় ব্যাপারটা হয়েছিল কি, 6 তলায় যখন আমরা উঠে গেলাম, 6 তলায় উঠে গিয়ে একটা বারান্দা, বিরাট বারান্দা ছিল। সিঁড়ি দিয়ে উঠলেই বিরাট বারান্দা দিয়ে সিঁড়িটা ওই বারান্দাটা নিয়ে টোটাল ফ্লোরটাকে 2 ভাগে ভাগ করছে। একদিকে হচ্ছে একটা বিরাট হল রুম, ডান দিকে সিঁড়ি দিয়ে উঠলে ডান দিকে হচ্ছে বিরাট হল রুম, একটা বড় রুম, আর তার সাথে পায়খানা বাথরুম প্লাস অ্যাটাচ পায়খানা বাথরুম প্লাস অ্যাটাচ কিচেন। আর বাঁ দিকে ছিল হচ্ছে আমাদের পোর্শনটা, যেই পোর্শনে ছিল হচ্ছে 2টি রুম,
সেখানে কিচেন কিছু ছিল না, আর একটি অ্যাটাচ পায়খানা বাথরুম, আর দুদিকেই সমান পরিমাপে আপনার বারান্দা ছিল, এবং ওই বারান্দা থেকেও সব দেখা যেত। দাঁড়িয়ে আমরা কাপড় জামা মেলতাম সকালবেলা, এবং অনেকটা মোটামুটি প্রায় 3-4টে বিয়েবাড়ির টেবিল ফেলে ওখানে সুন্দর লোক খাওয়ানো যাবে, এত বড় বারান্দা ছিল দুদিকেই। এবং বারান্দাটার মাঝখানে সিঁড়িঘরটা, ওই পাশেও যতটা বারান্দা, এই পাশেও ততটাই বারান্দা। তো ওই পাশে একজন ভদ্রলোক থাকতেন, তখন ওনার বয়স হবে প্রায় 30-31 বছর মতন। তো উনি মেদিনীপুর হাসপাতালে চাকরি করতেন, ডায়াগনস্টিক ডিপার্টমেন্টে। তো কিন্তু ওনার ওই ঘুরে ঘুরে কোনো সমস্যা ছিল বা পোস্টিংয়ের কোনো সমস্যা ছিল, যার জন্য উনি ওখানে থাকতেন না, মানে মেদিনীপুরেই থাকতেন না ম্যাক্সিমাম টাইম। উনি ওই হয় কলকাতায় থাকতেন, নাহলে নবান্নর কোনো কাজে ওখানে কলকাতায় পড়ে থাকতেন। ওনার পোস্টিং নিয়ে কিছু সমস্যা ছিল। আর বাঁদিকের প্যাসেজে আমরা 3জন থাকতাম। যখন আমরা শিফট করলাম তখন আমরা 3জন হলাম। আমরা শিফট করার আগে আমাদের সিনিয়র আরেকজন ছিল উল্টো দিকে, আমাদের বাঁদিকের প্যাসেজের 2টো রুমের একটা রুমে ছিল একটি দাদা যে বিএড করতো, আর আমাদের এদিকে আমরা 2জন। তো 1 তারিখ আমরা যখন শিফট হয়ে গেলাম, তারপরে আমাদের 2 দাদার সাথেই পরিচয় হলো, যারা ওই 6 তলায় থাকতো। তো আমাদের দিকে যে দাদাটি ছিল, ওই বিএডে যে বিএড পড়ছিল সেই সময়, তার সাথে আমাদের একটি ভালো সম্পর্কও তৈরি হয়েছিল। আস্তে আস্তে কথা বলে জানতে পারলাম যে তার বাড়িও ওই বাঁকুড়ার ওই দিকেই, কোনো এক গ্রাম থেকে উনি এসছেন। তো তার সাথে বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়ে গেছিল। আর আরেকটি ওই ডান দিকে, মানে সিঁড়ি থেকে উঠে ডান দিকের প্যাসেজে যে দাদাটি থাকতেন, মানে যিনি ওই হাসপাতালে চাকরি করতেন, যিনি ওই প্রায় স্বাস্থ্য ভবনে যাতায়াত করতেন কলকাতায়, তো তার সাথেও পরিচয় হয়েছিল, কিন্তু তার সাথে সেভাবে অতটা ভালো করে সম্পর্ক যা হোক আনফর্চুনেটলি গড়ে ওঠেনি। তো আমরা শিফট হলাম, আমরা বাড়ির মালিককে অ্যাডভান্স দিলাম, দিয়ে আমরা আমাদের প্যাকেজ সব প্যাকেজ যা ছিল, খাট, আমরা সব সেটেলড হলাম ওখানে। সেটেলড হওয়ার পর প্রথম দিন আমরা কিছু বুঝতে পারিনি। প্রথম দিন কেন, আমরা প্রথম 2-3 দিন কিছু বুঝতে পারিনি। হঠাৎ করে একদিন রাত্রেবেলা প্রায় 1-1:30 নাগাদ আমাদের সামনে, আমাদের রুম থেকে বেরিয়েই যে সামনেই যে ব্যালকনিটা ছিল, মানে যে বারান্দাটা ছিল খোলা, সেই বারান্দা থেকে আমরা রুম থেকে শুনতে পাচ্ছিলাম যে বারান্দায় মনে হচ্ছে কেউ হাঁটছে, হাঁটার আওয়াজ, একটা মানুষের হাঁটার আওয়াজ আসছিল। তো আমরা প্রথমে ভাবলাম যে হয়তো আমাদের উল্টো দিকে যে দাদাটা থাকে, যে বিএড করছে, সে হয়তো বাইরে গিয়ে কখনো ফোনে টোনে কথা বলছে বা বাইরে হাঁটছে। আবার মনে হলো যে কিংবা ওই পাশে যে দাদাটা যে স্বাস্থ্য ভবনে যাতায়াত করে, হাসপাতালে চাকরি করে, সেই দাদাটা হয়তো হাঁটছে। তো আমরা ওটা অত খেয়াল করিনি, কিন্তু আমরা আওয়াজটা পেয়েছিলাম। তারপরে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন আমরা লক্ষ্য করি যে ডান দিকের যে দাদাটা, ডান দিকে উঠেই যে ডান দিকের প্যাসেজের যে দাদাটি, সেই দাদাটি সেদিনকে ছিলেন না। সেটা আমরা আগেই আগে আমরা জেনেছিলাম। তারপরে একদিন আমরা আমাদের বাঁদিকের প্যাসেজের যে 3জন, আমি, আমার বন্ধুটি এবং ওই বিএড পড়া দাদাটি, আমরা একই রুমে, মানে ওনার রুমে, মানে ওই বিএড যে পড়ছে তার রুমে গিয়ে আমরা গল্প করছিলাম। তো গল্প করতে করতে তো হঠাৎ করে আমরা দেখছি যে বাইরে ওই হেঁটে চলার জোরে জোরে একজন ভারী মানুষ যদি হেঁটে যায় তো পাশের রুমে, তো তখন যে সাউন্ডটা আসে ঠিক ওরকম একটি মানুষ হেঁটে যাওয়ার একটি সাউন্ড আমরা পাচ্ছিলাম। তো আমি তো অবাক হয়ে গেলাম। তো আমি আর বন্ধুটিকে বললাম যে তাহলে নিচ থেকে মনে হয় 1 তলা কিংবা 4 তলা থেকে মনে হয় ওই কেউ এসে হাঁটাহাঁটি করছে, ফোনে কথা বলছে।
তখন ওই সেটা বললো, মানে আমার সাথে যে বন্ধুটি ছিল সে বললো চল তাহলে দেখে আসি বাইরে থেকে, আমরাও একটু বাইরের হাওয়া খেয়ে আসবো। তখন আমাদেরকে ওই দাদাটি বললো না এখন আর বাইরে গিয়ে লাভ নেই, তোরা নিজের রুমে গিয়ে শুয়ে পড়, আর দেরি করিস না, অনেক রাত হয়েছে, আমাকেও শুতে হবে, কালকে কলেজ আছে, তো তোরা চলে যা। তো হঠাৎ করে কনভারসেশনের মাঝখানেই হঠাৎ করে এরকম চলে যেতে বললো, আর আমাদের বাইরে যেতে দিল না, অ্যাভয়েড করলো ম্যাটারটা, এবং কোনো আলোচনাই করলো না ওই বিষয়ে। তো প্রথমে আমার কেমন একটু সন্দেহ লাগে, কিন্তু আমি আমার বন্ধুটিকে কিছু বলিনি সেই দিন। তারপরে কিছুদিন আবার কাটে, আমরা অতটা লক্ষ্য করিনি। কিছুদিন কেটে যাওয়ার পর এমন একটি দিন আসে যেই দিন টোটাল 6 তলায় কেউ ছিল না, মানে আমি আর আমার বন্ধুটিই ছিলাম। ওই ডান দিকে উঠে যে চাকরি করতো দাঁড়াটি সেও ছিল না, এবং আমাদের সাথে আমাদের দিকে বাঁ দিকের প্যাসেজে যে দাঁড়াটি বিএড করতো সেও ছিল না, সেও বাড়ি গেছিল। তো আমরা দুজনেই ছিলাম। তো একদিন আমরা লক্ষ্য করি যে ওরকম রাত্রি 1টা-1:30 নাগাদ একজন বাইরে হাঁটাহাঁটি করছে। এবার সব থেকে এখানেই মজার বিষয়টা হচ্ছে এই মানে মেস টোটাল যে বিল্ডিংটায় প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে কোলাপসেবল গেট দেওয়া আছে, মানে এক একটা ফ্লোরের সাথে সেপারেট করা আছে, এবং প্রত্যেকটা ফ্লোরের যে চাবি সেটা একমাত্র আমাদেরকেই দেয়া হয়েছিল, মানে 6 তলায় যারা ছিল একমাত্র আমাদের কাছেই ছিল। মানে 1 তলা থেকে যদি কেউ 2 তলায় আসতে চায় তাহলে 1 তলার গেটটা খুলতে হবে, তাহলে সে 2 তলায় যেতে পারবে, এবং 2 তলার গেটটাও খুলতে হবে। 2 তলা থেকে যদি কেউ 3 তলায় যেতে চায় তাহলে তাকে 2 তলার গেটটাও খুলতে হবে, আবার 3 তলার গেটটাও খুলতে হবে, তাহলে সে 3 তলায় যেতে পারবে। তো ঠিক সেরকমই 5 তলা থেকে যদি কেউ 6 তলায় আসতে চায় তাহলে তাকে 5 তলা থেকে 6 তলায় আসতে গেলে 2টো গেট খুলতে হবে, কিন্তু 5 তলাতে কেউ ছিল না। তো আমরা ভাবলাম চাবি তো আমাদের কাছে আছে, আর এতগুলো পরপর চাবি আমাদের একমাত্র ওনারের কাছে ছিল, আর 4 তলায় যারা মেস ছিল তাদের কাছে ছিল, 1 তলায় যারা মেস ছিল তাদের কাছেও ছিল না। তো আমরা বললাম তাহলে 4 তলা থেকে কি কেউ এসছে, কারণ চাবি তো আমরা তো দিয়ে এসছি, চাবি আমরা পুরো চাবি লাগিয়ে এসছি, 5 তলারও চাবি লাগিয়েছি, 6 তলারও চাবি লাগিয়েছি, অতএব নিচ থেকে তো কেউ উপরে আসার কথা নয় বা আসাটা সম্ভবও নয়। তখন আমার বন্ধুটি আরও ক্যাজুয়াল নিল এবং সে বলল যে হয়তো তাহলে 4 তলা থেকে কেউ এসছে। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে, এখানে আমার একটুখানি ডাউট হলো একটা জিনিসে, যে প্রত্যেকটা ফ্লোরে চাবি দেওয়ার মানে এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা তো প্রত্যেকটা ফ্লোরে চাবি নাও দিতে পারো, বা ধরো কোনো ফ্লোর যেহেতু কেউ নেই, যেখানে ফাঁকা আছে সেখানে তো খোলাও রাখতে পারো। তো প্রত্যেকটা ফ্লোরে চাবি দেওয়াটা কি খুব মানে ছিল, ওরকম কিছু ব্যাপার ছিল? হ্যাঁ, এখানে ব্যাপারটা কোন জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে 1 তলা আর 4 তলায় বয়েজ মেস ছিল, 2 তলায় ওনার থাকতো, আর 3 তলায় দুটো ফ্যামিলি ভাড়া থাকতো। অতএব যেহেতু ফ্যামিলি ভাড়া থাকতো প্লাস ওনারেরও নিজস্ব ফ্যামিলি ছিল, তাই প্রাইভেসি মেনটেন করার জন্য প্রত্যেকটা ফ্লোরে ওনার কি করেছিল বাড়ির মালিক, প্রত্যেকটা ফ্লোরে গেট বসিয়ে কোলাপসেবল গেট করে দিয়েছিল। আর যেই ফ্লোর মানে ধরো ফার্স্ট ফ্লোরে যারা ছিল, মানে গ্রাউন্ড ফ্লোর মানে 1 তলায় যারা ছিল তাদের কাছে কোনো চাবি ছিল না, কারণ তাদের উপরে যাওয়ার কোনো দরকার নেই, অতএব তাদের কাছে কোনো চাবি ছিল না। তারা যদি উপরে আসতো তখন তারা 4 তলায় 3rd ফ্লোরের ছেলেদেরকে ফোন করে তখন বলতো, তখন ওরা ওদেরকে উপর নিয়ে আসতো বা দরজা খুলে দিত, বা মালিককে বলতো, মালিক দরজা খুলে দিত। আর 4 তলার উপরে যেহেতু কেউ নেই, অতএব ওই জন্য ওরা 4 তলা যারা ছিল তারা 5 তলার চাবিও তাদের কাছে ছিল এবং 6 তলার অ্যাক্সেস করার চাবি তাদের কাছে ছিল। তো আমরা তারপরে সে তখন বুঝতে পেরেছি এই ম্যাটারটা। তো তারপরে আমরা সেদিনকেও শুয়ে গেছি, সেদিনকেও অতটা ক্যাজুয়ালি
নিয়ে অতটা সেইভাবে খুব একটা বিষয়টা নিয়ে ভাবিনি। তার পরের দিন সন্ধ্যেবেলায় যখন 4 তলায় আমরা পাস করছিলাম, তখন ওখানেও ওই বয়েজ মেসের ছেলেদের সাথেও আমাদের একটু বন্ধুত্ব হয়ে গেছিলো। তারা প্যারামেডিকেলে পড়তো। তো তখন প্যারামেডিকেলের একটা ছেলেকে আমার ওই বন্ধুটি জিজ্ঞেস করে যে তোমরা 6 তলায় এই রাত্রেবেলায় এসে দাপাদাপি করো কেন, এমনি ইয়ার্কি মারতে মারতে জিজ্ঞাসা করে। তখন ওই ছেলেটি ওদের বলে, প্রথমে আমাদের সাথে ইয়ার্কি মারে, বলে আমরা দাপাদাপি করি না, ভূতে দাপাদাপি করে, তোমরা জানো না? তখন আমরা তো প্রথমে বুঝতে পারিনি, আমরা ভাবছি যে ইয়ার্কি মারছে। তো বলছে, আরে 6 তলায় যদি এসছো রাত্রেবেলা তাহলে আসবে না, একটু গল্প সল্প করবো, আমরা তো ঘুমোতে ঘুমোতে 2:30-3টে হয়ে যায়, তখন আসবে। তখন ছেলেটি জোর দিয়ে বলছে আরে আমরা যাইনি, আমরা যাই না কেউ রাত্রেবেলা এই বিল্ডিংয়ের কেউ তোমাদের 6 তলায় বা 7 তলা ছাদে যায় না। এই কথাটা শোনো, আমি এখানে প্রায় 2 বছর ধরে আছি, আমি 2 বছর ধরে দেখছি যে এখানের কেউ রাত্রি হয়ে গেলে খুব খুব এমার্জেন্সি না হলে কেউ বাইরেও যায় না, আর কেউ নামেও না, আর কেউ ছাদেও যায় না। হ্যাঁ, কাদের ওপেন ঢোকা, মানে যখন খুশি আসো যখন খুশি যাও, এই ব্যাপারটা ছিল। একমাত্র যারা 1 তলার মেসে থাকতো তাদের সাথে ওনারেরও কোনো সম্পর্ক ছিল না, তাদের গেট খোলাই থাকতো, কখন কে আসছে কে যাচ্ছে কখন কে বেরোচ্ছে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না টোটাল বিল্ডিংয়ে। কিন্তু 4 তলাতেও যারা থাকতো তারাও কিন্তু একটা রাত্রির সময়, নির্দিষ্ট সময় হয়ে গেলে তারা কিন্তু উপরে আসতো না, আর নিচেও যেত না, মানে পুরো লকড হয়ে যেত। তো আমরা সেই কথাটা শুনে দুজনেই আলোচনা করতে করতে উপরে আসি আমাদের নিজের রুমে, দিয়ে একটু চিন্তিতও হই যে এটা কি সত্যি কথা না ইয়ার্কি মারলো। যদি ইয়ার্কি মারে তাহলে অন্য বিষয়, যদি সত্যি কথা হয় তাহলে তো চিন্তার বিষয়। দিয়ে আবার ভাবলাম যে আমাদের উল্টো দিকে যে বিএড পড়া যে দাদাটা ছিল, তার নাম আমি আর বলছি না, তো সেই দাদাটাও তো আমাদের বলতে পারতো, এতদিনে তো ভালোই সম্পর্ক তৈরি হয়েছে এই 7-10 দিনে, তো সেও তো আমাদের বলতে পারতো। দিয়ে তারপরে আমরা কথায় কথায় আলোচনা হয়, দিয়ে আমরা একটি লিঙ্ক বের করি যে তাহলে কি এরকম কোনো অলৌকিক কোনো ব্যাপার আছে বলেই কি সেদিন কি অত তারা যখন ওরকম হাঁটার আওয়াজ আমরা পেয়েছিলাম, তাহলে সেই জন্যই কি তাড়াহুড়ো করে ওই দাদাটা আমাদের বাইরে যেতে বারণ করলো আর আমাদের ওই রুমে পাঠিয়ে দিল। তো সেই বিষয়ে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি সেই সময়টা। কিন্তু ওই রুমের এমন একটা মায়া ছিল যে ওই বিশেষ করে 6 তলায় যে একবার থাকা শুরু করতো সে সহজে ওই 6 তলা থেকে, মানে ওই বিল্ডিং সে ছাড়তে পারতো না, এমন মোহর মায়ায় সে আটকে যেত, ওখান থেকে ছেড়ে আর রুম চেঞ্জ করার আর ইচ্ছে হতো না কোনো মতেই। তো স্বাভাবিকভাবেই আমরাও কোনোভাবেই রুম যাতে চেঞ্জ না করতে হয় সেটাই আমরা মনে প্রাণে চাইছিলাম, যে রুম চেঞ্জ না করে যদি কোনো ব্যবস্থা করা যায়, যদি ঘটনাটা সত্যি হয়। তো তার 1-2 দিন পর আবার আমরা ওরকম শুনতে পেলাম। তো শুনতে পাওয়ার পর ওরকম পায়ে হেঁটে চলার আওয়াজ, তো আমরা দুজনে ডিসাইড করলাম যে একবার আমরা গিয়েই দেখি, দুজনে মিলে সাহস করে গিয়ে দেখি যে কি আছে, সত্যি কি আছে, বাইরে কি হচ্ছে ব্যাপারটা। তো ডিসাইড করেও যাব কি যাব না এই আলোচনা করতে করতে দেখলাম প্রায় 20-30 মিনিট হলো, এই যাব এই খুলবো, এই দেখবো যে কে আছে বাইরে, যা হবে দেখা যাবে। তো এই করতে করতে দেখলাম 20-30 মিনিট হলো নিজে থেকেই হাঁটাটা বন্ধ হয়ে গেল, হাঁটা চলার আর কোনো আওয়াজ আসছে না। তো তবুও আমরা আধ ঘন্টা আরও অপেক্ষা করলাম যে এবার যদি হাঁটা চলা শব্দ পাই আমরা বীর পালোয়ানের মতো দরজা খুলে গিয়ে দেখবো কে হাঁটছে, যা হবে দেখা যাবে তারপরে ভগবানের নাম করে। কিন্তু আধ ঘন্টা পেরিয়ে গেল, 45 মিনিট পেরিয়ে গেল, দেখলাম
আর হাঁটা চলার কোনো আওয়াজ আসছে না। তখন প্রায় 2:30-3টের কাছাকাছি বেজে গেছিল। তো আমরা সেদিনকার মতো শুয়ে পড়লাম। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ওই দাদাটি, আমাদের সাথে যে থাকতো সেই দাদাটি চলে এসেছে। তো ওই দাদাটিকে গিয়ে আমরা জিজ্ঞেস করি যে তোমাকে আমাদের একটু সময় দিতে হবে, তোমার সাথে একটা গভীর আলোচনা আছে, সিরিয়াস আলোচনা। তখন জানি না, দাদাটা হয়তো এক্সপেক্টই করেছিল যে আমরা এই কথাটা তার কাছে তুলব। তো দাদাটি বলল, আমি বুঝতে পেরেছি, তাহলে আমি কলেজটা করে আসি, তোরাও কলেজ করে আয়, তারপর সন্ধেবেলা আমরা যখন চা খেতে যাবো তখন বাইরে এই বিষয়টা আলোচনা করব, এই রুমের ভেতরে আমরা আলোচনা করব না কোনো বিষয়। তখন কোথাও যেন একটা আমরা স্যাঙ্গুইন হয়ে গেলাম যে দাদাটা রুমের ব্যাপারে কিছু হয়তো জানে, বা সেই দাদাটা হয়তো বুঝতে পেরেছে যে আমরা রুমের বিষয়ে কোনো আলোচনা করব। তো যথারীতি আমরা কলেজ শেষ করে আসি, আমরা অপেক্ষা করছিলাম। দাদার বিএড কলেজ শেষ করে ক্লাস করে এসে ফিরে এসছে। তখন আমরা বললাম যে তাহলে তাড়াতাড়ি ঝটাপট রেডি হয়ে যাও, তাহলে আমরা বিকেল বেলাতেই চা খেতে যাব ব্রিজের তলায়। তো তখন সেও রেডি হলো, আমরাও রেডি হলাম, দিয়ে আমরা ব্রিজের তলায় চা খেতে গেলাম। তো চা খেতে গিয়ে চাটা তো খাওয়া হয়েছে, সবই হয়েছে, কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ওই দাদাটি রুমের বিষয়ে আর আলোচনা করছে না, কোনো বিষয়ে আর তুলছে না। আমরা বারবার তুললেও সেটা চেপে যাওয়ার বা কথা ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। তো তখন আমার বন্ধুটি রীতিমতো জোর দিয়েই চেপে ধরল যে না, কি হয়েছে আমাদের বলতে হবে, কারণ তুমি আমাকে তখনও প্রায় 3-3.5 বছর মেদিনীপুরে থাকতে হবে, আমার বন্ধুটাকে আরও 1.5 বছর থাকতে হবে, কিন্তু ওই দাদাটার আর 5-6 মাস ছিল। তো বললো তুমি তো চলে যাবে, কিন্তু আমরা তো সমস্যায় পড়ে যাব, কি ব্যাপারটা ওটা আমাকে বল। তখন ওই দাদাটা বলেছিল যে যখনই তোরা আওয়াজ শুনবি এরকম হাঁটাহাঁটি, কখনো দরজা খুলে যাবি না বাইরে, কখনো দরজা খুলে যাবি না, যাই করবি রুমের ভেতরে থাকবি, ভগবানকে ডাকবি, যাই করবি, কিন্তু কখনো দরজা খুলে যাবি না। ওটার আমি খুব ওই দাদাটা বলছে, যখন তোরা ছিলি না, তোদের সিনিয়র ছিল, তখন ও মাঝে মাঝে বাড়ি চলে যেত, এবং ওই টোটাল প্যাসেজটায় আমরা একা থাকতাম, আমি একা থাকতাম, এবং কখনো কখনো তো ওই ডান দিকে চাকরিওয়ালা দাদাটাও থাকতো না, টোটাল 6 তলাতে আমি একা থাকতাম। তো যার জন্য আমি কি করতাম, আমি আমাদের গ্রামের যে নিয়মকানুন, সেই নিয়মকানুন মেনে 7টা, 7:30, 8টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, দিয়ে 3:30, 4টের দিকে উঠতাম, দিয়ে হাঁটাহাঁটি করতে বেরিয়ে যেতাম 4:30, 5টা দিকে, বা পড়াশুনো করতাম বা ব্যায়াম ট্যায়াম যা করার করতাম, কিন্তু আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। কিন্তু তোরা আসতে এরকম যেহেতু একটা মেলামেশা হয়েছে, এখন আমি একটুখানি আবার রাত্রেবেলা জেগে পড়াশোনাটা করা শুরু করেছি। আমি কিন্তু কোনোদিন বাইরে বেরিয়ে যাইনি, এবং তোদের ওই সিনিয়র রুম নেওয়ার আগে তখন আরও দুটি ছেলে ওই রুমে ছিল। তো এই দাদা, এই বিএড করছে যে দাদা, সেই দাদা যখন ওই রুমে প্রথমবার আসে এবং ওই শব্দ পায়, তারা যখন তাদেরকে জিজ্ঞেস করেছিল, তখন তারা বলেছিল যে যাই হয়ে যাক, কোনো মতে বাইরে তুমি যাবে না। এবং সেই একই জিনিস আমি আজকে তোদেরকে বলছি, যে তোরা বাইরে কখনো গিয়ে দেখবি না কি হচ্ছে না হচ্ছে। বলছি না হলে কী যে বিপদ হবে আমিও বলতে পারবো না। তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে একবার মালিকের সাথে কি কথা বলবো। তখন বলছে, দেখ তোরা মালিকের সাথে কথা বলে দেখতে পারিস, কিন্তু মালিক এই বিষয়টা পুরোপুরি অস্বীকার করে যাবে, এবং যাও বা মালিক তোদের সাথে ভালো ব্যবহার করছে, এই বিষয়টা যদি তুই মালিককে বলতে যাস, বা এই বিষয়টা যদি আরও 2-3 কান করিস, বা মেসের অন্য কাউকে বলিস, তা সেই জিনিস যদি মালিকের কানে আসে, তখন কিন্তু তোদের উপর ক্ষুণ্ণ হবে, এবং
স্বাভাবিকভাবেই আমরা মেসে থাকতাম, মানে ভাড়ায় থাকতাম, তো বাড়ি থেকে বাইরে। তো অতএব সঠিক সময়ে ভাড়া দেওয়াটাও আমাদের কাছে একটা বিষয় হয়েছিল, কারণ বাড়ি থেকে টাকা দিত, সেই টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে খরচা হতো, দিয়ে আবার নিজেরাই ম্যানেজ করে আবার ভাড়া জোগাড় করে দিতাম। অতএব 1 তারিখে ভাড়া দেওয়ার কথা, কখনো ভাড়া দিচ্ছি 5 তারিখ, কখনো ভাড়া দিচ্ছি 7 তারিখ, কখনো ভাড়া দিচ্ছি 10 তারিখ, এরকম হয়েই থাকতো প্রায়। তো এই বিষয়ে আমরা ফেসে যাবো, তখন মালিক চাপ দেবে। আর হুট করে যদি মালিক এই মানে ওনার মেসের বদনাম দিচ্ছি, ওনার রুমের বদনাম দিচ্ছি বলে যদি আমাদের বের করে দেয়, তাহলে আমরা প্রথমে যে অ্যাডভান্সের টাকাটা দিয়ে রুমটা নিয়েছিলাম, সেই অ্যাডভান্সের টাকাও কিন্তু আমরা আর ফেরত পাবো না। অতএব পুরো টাকাটাও মার চলে যাবে এবং মাঝপথে রুমটাও ছেড়ে দিতে হবে। একটা বিচ্ছিরি কাণ্ডে একটা বিচ্ছিরি সমস্যায় আমরা পড়ে যাব। আর এমনিতেও আমাদের রুমটার প্রতি একটা মায়া জন্মে গেছিলো, যার জন্য আমরা ওই রুমটা ছাড়তে চাইছিলাম না। অতএব মালিককে বলার অপশানটা আমাদের কাছে বন্ধ হয়ে গেছিলো, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছিলাম। এবং শুধু মালিক নয়, এই বিষয়ে আলোচনা করাটাও সবার সাথে, যে বন্ধ হয়ে গেছিলো সেই রাস্তা, সেটাও আমরা আস্তে আস্তে বুঝতে পেরে গেছিলাম। তারপরে আমরা কিউরিসিটি বাড়লো ওই বিষয়টা, যে কে হাঁটছে, কেন হাঁটছে, কী বিষয়ে, মানে চেপেও রাখতে পারছি না ভেতরে, আবার এক্সপ্লোরও করতে পারছি না যে কী ব্যাপার, কেন ব্যাপার। তো তার মাঝখানে একদিন একটা অদ্ভুত ভয়ানক ঘটনা ঘটল। সেই সময়টা, এর মাঝখানে কিন্তু এই হাঁটাহাঁটি চলতেই থাকছে, এবং আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করে দেখলাম যে বিশেষ করে বুধবার আর শুক্রবার রাত্রেবেলা মানে হাঁটাহাঁটিটা হতোই, মানে একদম মানে স্যাঙ্গুইন ছিল, মানে ওই দিন হবেই হবে। রাত 1:30 থেকে 2টোর মাঝখানে, 1টার পর থেকে বলা যেতে পারে, ওরকম 1:30-2টো নয়, মানে 1টার পর থেকেই শুরু হতো, প্রায় 20-30 মিনিট হাঁটাহাঁটি হতো। আর বুধবার আর শুক্রবার হাঁটাহাঁটি হবেই, হাঁটার আওয়াজ, পায়ের আওয়াজ পাওয়া যাবে। আর আমাবস্যা এবং পূর্ণিমার দিন ওই একই হাঁটাহাঁটি হতো, কিন্তু হতো আমাদের মাথার উপরে, মানে 7 তলার ছাদে, মানে 7 তলার খোলা ছাদে। তখন কিন্তু আর সামনাসামনি হতো না। এই জিনিসটা কিন্তু, এই প্যাটার্নটা কিন্তু আমরা আস্তে আস্তে লক্ষ্য করলাম। এবং কোনো যে ডিস্টারবেন্স, সেটা আমরা কিন্তু প্রথমে পাইনি, মিথ্যে কথা বলবো না। শুধু হাঁটাহাঁটিরই শব্দ আসতো, কোন ধরনের কোনো ডিস্টারবেন্স কিন্তু আমাদের কোনোদিন ফেস করতে হয়নি ওই টাইমটা অবধি। তারপরে আস্তে আস্তে এই বিষয়টা 1 কান 2 কান নিজের বেস্ট ফ্রেন্ড, কলেজ এইভাবে বলাবলি করার পর আস্তে আস্তে মোটামুটি 7-10 জন জানতে পারলো বিষয়টা, যারা মেদিনীপুর রিলেটেড, মানে আমার রিলেটেড যারা ছিল, আমার বন্ধু বান্ধব, বা যে চা দোকানে আমি চা খেতে যেতাম, সেই চায়ের দোকানওয়ালা কে সাথে গল্প হলো, এবং বিভিন্ন বিষয়ে জানতে পারলো, মানে অনেকে জানতে পারলো বিষয়টা আমাদের মাধ্যমে, গল্পের ছলে। তো একদিন দুপুরবেলার ঘটনা, আমি এই বিষয়টা আমি এখন বলছি, এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো একদিন দুপুরবেলা, শনিবার ছিল, এবং শনিবার ম্যাক্সিমাম টাইম মেসটাই ফাঁকা হয়ে যেত, কারণ শুক্রবার ক্লাস করে ম্যাক্সিমাম লোকই বাড়ি চলে যেত, কেউই মেসে থাকতো না, কোনো স্টুডেন্টই, মানে 1 তলাতেও কেউ থাকতো না, এবং 4 তলাতেও কেউ থাকতো না। থাকতো বলতে ওই কয়েকটা স্টুডেন্ট 1 তলা 4 তলাতে যদি থাকতো, আর আমরা কয়েকজন থাকতাম। তো শীতকালের সময় ছিল, আমার মনে আছে এখনো। আমি কলেজ করে ফিরছি দুপুরবেলা, ওই 3:30 4টে হবে, কি আর একটু আগে হবে। তো আমি ফিরছি, তো সবই ঠিক আছে, 4 তলা অবধি তো সবই খোলা আছে, কারণ মালিক খুলে রেখেছে, প্লাস ওই ফ্যামিলিটাও ছিল, তারাও খুলে রেখেছিল, চাবি খোলাই ছিল।
তো আমি কলেজ থেকে ফিরে একতলা থেকে দোতলায় গেলাম, দোতলা থেকে তিনতলায় গেলাম, তিনতলা থেকে চারতলায় গেলাম, দিয়ে চারতলা থেকে পাঁচতলায় যখন যাচ্ছি তখন দেখছি পাঁচতলার গেটটা চাবি দেওয়া আছে। তখন আমি বুঝলাম যে আমার যে বন্ধুটি ছিল সে পাঁচতলা গেটে চাবি দিয়ে তারপরে নেমেছে। বা হয়তো এরকমও হতে পারে যে মালিক কখনো আমাদের ছাদে এসেছিল কোনো কাজে, মানে ছতলায় এসেছিল কোনো কাজে বা সাততলায় গেছিলো কোনো কাজে, নামার সময় চাবি দিয়ে মানে চারতলাটা থেকে পাঁচতলা যাওয়ার যে সেকশনটা সেই সেকশনটা ব্লক করে দিয়ে নেমেছে, তালা দিয়ে নেমেছে হয়তো। তো আমি তখন পকেট থেকে চাবি বের করে চাবিটা খুললাম, দিয়ে তারপরে উঠলাম, দিয়ে উঠে দেখলাম পাঁচতলা থেকে ছতলা যাওয়ার যে সেকশনটা সেইখানে চাবি, চারতলা থেকে পাঁচতলায় উঠলাম, পাঁচতলা থেকে ছতলা যখন যাচ্ছি তখন দেখছি ওই জায়গাটা খোলা আছে। এবারে ঠিক আছে, খোলা আছে, আমি আমার নিজের মনের ইয়েতে হেঁটে হেঁটে সিঁড়ি হেঁটে হেঁটে উঠছি আমার নিজের খেয়ালে। তখন দেখছি উল্টো দিক থেকে, মানে আমাদের ছতলা থেকে একজন মহিলা হেঁটে হেঁটে নামছে সিঁড়ি দিয়ে। তো ইঞ্জিনিয়ারলি আমরা একটু আমি বিশেষ করে একটু প্রকৃতির ছিলাম, একটু লাজুক প্রকৃতির ছিলাম তখন আরও বিশেষ করে। আর ওই যারা যে ফ্যামিলি দুটো ভাড়া থাকতো কিংবা মালিকের ফ্যামিলি, কারোর সাথেই আমি খুব একটা বেশি কোনোদিনই কথা বলিনি বা তাদের মুখের দিকে তাকাইও নি। আমি আমার নিজের মতো করে থাকার চেষ্টা করেছি। তো যার জন্য আমি মাথা নিচু করে উঠছিলাম। তো আমি দেখলাম যে ওই আর চোখে যতটা দেখা যায় দেখলাম শাড়ি পরা একজন ভারী চেহারার একজন মহিলা ছতলা থেকে পাঁচতলায় নামছেন। তো যখন নামছি দেখছি তখন দেখলাম আমাকে পাস করলো, আমার পাশ দিয়ে নেমে গেল, আমিও পাশ দিয়ে নেমে গেলাম। দিয়ে আমি চাবিটি ছতলার খুলেছি, খুলে আমি ভেতরে গেছি। এবার ভেতরে গিয়ে তারপরে বিভিন্ন আমার ব্যাগ ট্যাগ রেখেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, দিয়ে আমাদের রুমে একটি চেয়ার ছিল। তো চেয়ারটা নিয়ে বাইরে ওই যে বারান্দাটা থেকে শব্দ শোনা যায় আমাদের ওই বারান্দাটায় এসে বসে ভাবছি, হঠাৎ তো আমার মাথায় এলো যে ছতলা তো চাবি দেয়াই ছিল, যেটা আমি গিয়ে খুললাম, আর পাঁচতলা তো মালিক নিজে চাবি দিয়ে দিয়েছিল বা আমার বন্ধুটি চাবি দিয়েছিল। তাহলে মহিলাটি যিনি আমার পাশ দিয়ে নামলেন তিনি উপরে গেলেন কিভাবে? তখন আমার এই কথাটা মাথায় এসে আমার পুরো হকচকিয়ে, মানে আমি পুরো স্টান্ড হয়ে যাই, আমি অবাক হয়ে যাই, মানে এবং রীতিমতো অবাক না, আমি বলবো ঘাবড়ে যাই রীতিমতো। আমি তুমি মহিলাটির মুখটুক কিছু না আমি লক্ষ্য করিনি। আচ্ছা, আমি আমার মতো মাথা নিচু করে উঠছিলাম, তো দেখলাম মহিলাটি নামছে। আমি ওই আর চোখে যতটা দেখা যায় সাইড ভিশনে আমি দেখলাম যে শাড়ি পরা মহিলা এবং ভারী চেহারা। তো তিনি নামছিলেন, আমি উঠছিলাম, তো উনিও প্লেন আমার পাশ দিয়ে নেমে গেলেন, আমিও সোজা উঠে গেলাম। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে উনি তো ছতলার গেটটা তো তালা দেওয়া ছিল, যেটা আমি খুললাম, আর চারতলা থেকে পাঁচতলা যাওয়ার গেটটাও তালা দেওয়া ছিল। এবার এই মাঝখানে আর পাঁচতলায় তো কেউ ছিল না, তাহলে মাঝখানে উনি এলেন কি করে? এবার এখানে হয়তো অনেকে বলবে যে স্বাভাবিকভাবেই তুমি হয়তো ভাববে যে হয়তো মালিকের কেউ কিংবা মালিকের ফ্যামিলির কেউ হবে কিংবা ওই ভাড়াটেরা কেউ হবে। কিন্তু যে যাবে উপরে ছাদে কোনো কাজে, এক নম্বর কথা কোনো কাপড় কিচ্ছু মেলা ছিল না। যদি কোনো কাজেও যায় আমাদের ছতলায় কিংবা সাততলায়, ছতলা ছাদে কিংবা আমাদের ছতলায় ব্যালকনিতে, সে তো আর তালা লাগিয়ে যাবে না, তালা খুলে যাবে, নিয়ে আসার সময় তালা লাগিয়ে দেবে। সে একটা করে ফ্লোর উঠবে, তালা লাগিয়ে দেবে, একটা করে ফ্লোর উঠবে, তালা লাগিয়ে দেবে। যখন সে জানে যে তাকে নামতে হবে কিছুক্ষণের মধ্যেই, তখন সে সেটা কেন করবে?
এবার তখন আমি পুরো ঘাবড়ে যাই এবং আমার বন্ধুটিকে ওই তৎক্ষণাৎ ফোন করি এবং ডাকি আমাদের রুমে। তো সেও তাড়াহুড়ো করে আসে, তাকে আমি পুরো ঘটনাটা বলি। তো তখন আমার বন্ধুটি সে একটু ডেসপারেট ছিল। তো সে হঠাৎ করে আমাকে কোনো কথা না বলেই সে মালিকের কাছে যায় তৎক্ষণাৎই। দিয়ে মালিকের ফ্যামিলি মানে মালিকের রুমে গিয়ে ঠকঠক করে। দিয়ে তখন মালিকের একটি বাচ্চা ছেলে, মানে তার যে ছেলে ওই 7-8 বছর বয়স হবে তখন হয়তো, তো সে তখন বেরিয়ে আসে। দিয়ে বলে, বাবু তোমার বাবা আছেন? তখন বলছি, না বাবা তো নেই। তখন বলছে, তোমার মা? তখন বলছে, না বাবা মা দুজনেই তো নেই, দুজনেই তো বেরিয়েছেন, আমি আর আমার ঠাকুমা আছে। তখন আমার বন্ধুটি একটু উকি মেরে ঠাকুমাটাকে দেখে নেয়। ঠাকুমাটিও সেও জরাজীর্ণ রোগা শরীর। তো সে তখন উপরে অবাক হয়ে চলে আসে। দিয়ে এসে বলে যে, না মালিকের স্ত্রী কেউই তো নেই, তাদের একমাত্র ছেলে তার ঠাকুমার কাছে আছে, অতএব তাহলে উপর থেকে নামলো কে? আর আমার একদম পাশ দিয়ে নেমেছে। তখন তো আমার রীতিমতো গা শিউরে উঠছে এই কথাটা ভেবেই, যে আমার একদম আমি পুরো মানে সাধারণভাবেই একটা মানুষকে যেভাবে ক্রস করে সেইভাবেই ক্রস করে আমাকে নেমেছে। তো আমার তো গা শিউরে উঠছে ভেবে। তো আমি তখন আমার বন্ধুটিকে গিয়ে করি যে আর এখানে থাকা যাবে না কোনো মতেই, এবার আমাদের রুম ছেড়ে দিতে হবে, এই রুম আমাদের ছাড়তে হবে। যাই রুম ভালো পাওয়া গেছে, এই ভুতুরে রুমে আমরা আর থাকতে পারবো না। তখন আমার বন্ধু করে প্রতিবাদ জানায়, বলছে, না এই সব ছোটোখাটো বিষয়ে মাথায় কুলিয়ে লাভ নেই, এত সুন্দর রুম আমরা দ্বিতীয়বার পাবো না, পেলেও কলেজের সামনে হবে না, এবং ওইখান থেকে বাস স্ট্যান্ড মানে ঝাড়গ্রাম আসার বাস স্ট্যান্ডও সামনে ছিল, রেলওয়ে স্টেশনও সামনে ছিল, এবং যাবতীয় মানে একটা স্টুডেন্টের যাবতীয় যা যা দরকার হয় সামনাসামনি, টিফিন করার জায়গা, ডিনার করতে যাওয়ার জায়গা, লাঞ্চ করতে যাওয়ার জায়গা, সব কিছুই মোটামুটি সামনেই ছিল। অতএব এই ফেসিলিটিগুলো আমরা আর পাবো না, এই সার্ভিসেসগুলো আমরা অ্যাভেল করতে পারবো না। অতএব এই রুম ছেড়ে যাওয়াটা বোকামি হবে। আমিও কোথাও যেন ওর কথা শুনে বুঝতে পারছিলাম যে এও মনে হয় এই রুমের মায়ায় জড়িয়ে গেছে, এও এই রুম ছেড়ে যাবে না। তো তর্ক বিতর্ক হয়ে এমন একটা সময় চলে আসে যে তখন ও ডিসাইড করে যে তুমি ছেড়ে গেলে যাও, আমি এই রুমে থাকবই। এবারে অনেক ছোটোবেলার বন্ধু, আগের থেকে বন্ধু, তারপরে প্রথম দিকেই আমরা প্রায় অনেক বছর হলো আমরা একসাথে আছি। অতএব আলাদা আলাদা থাকার তো কোনো প্রসঙ্গই ওঠে না। থাকলে একসাথে থাকবো, না হলে থাকবো না, এরকমই কিছু একটা আমরা দুজনেই ডিসাইড করেছিলাম। মানে থাকবো না মানে তাহলে হয়তো বাড়ি থেকে যাতায়াত করব, মেদিনীপুরে থেকে পড়াশোনা করার সিদ্ধান্ত আমরা মানে স্থগিতাদেশ লাগাবো। কিন্তু এই দুনামনা করতে করতে আমরা ওখানে প্রায় 4-5 মাস কাটিয়েই ফেললাম। 4-5 মাস কাটিয়ে ফেলার পর আস্তে আস্তে স্বাভাবিকভাবেই আমাদের এই প্রতিদিন যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের কথা আমরা আস্তে আস্তে কাছের বন্ধুবান্ধব, বাড়ির লোককেও টুকটাক করে জানাতে থাকলাম। আস্তে আস্তে বিভিন্ন লোক জানতে পারলো যে আমরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে আছি। বাড়ির লোক প্রথমে জেনে অতটা গুরুত্ব দিতে চায়নি, ভেবেছিল যে আমরা হয়তো বানিয়ে বলছি বা মিথ্যে কথা বলছি, বা আমাদের হয়তো কোনো ভুল হচ্ছে। বন্ধুরাও হয়তো সেইভাবে সিরিয়াসলি নিতেন না। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যত মানুষকে এই বিষয়ে জানাতে থাকছি, এই ঘটনার বিষয়ে, তত যেন এই ভয় পাওয়ার বা ভয় দেখানোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ায় বদল আসছে। যেমন একটা ঘটনা বলি, যে একদিন
আমি আর আমার ওই বন্ধুটি আমাদের রুমে বসে আছি প্রায় 10:30 11টা, বেশি রাতও হয়নি, 10:30 11টা বাজে। সেদিন ওই বিয়ের ডে যে পড়তো, যে দাদাটা আমাদের সাথে যে থাকতো, সেও নেই। ওই পাশে উল্টো দিকে যে দাদাটা হসপিটালে চাকরি করতো, সেও ছিল না। আর আমরা এসে, আর সেই সময় আমরা লাস্টের দিকে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তাম। বিশেষ করে আমার বন্ধুটি ভয়ে ভয়ে আগেই ঘুমিয়ে পড়তো। সে ওই বিএড যে পড়তো, ওই দাঁড়াটির কথা শুনে, ওই দাঁড়াটির রুলটা ফলো করে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, যার জন্য একবার ঘুমিয়ে পড়লে ওই হাঁটাহাঁটির শব্দ আসতো না, অতএব ওই জিনিসটা আর এফেক্ট করতো না খুব একটা। কিন্তু আমার একটা অসুবিধা ছিল, আমার প্রথম থেকেই ঘুম আসতে একটু দেরি হতো, এখনও ঘুম আসতে দেরি হয়। তো যার জন্য আমি হঠাৎ করে তাড়াতাড়ি ওইভাবে ঘুমোতে পারতাম না বা শুতেও পারতাম না। আর তাড়াতাড়ি শুয়ে পড়লেও মাঝরাতে আমাকে উঠতে হতো 2-3 বার। তো যার জন্য সে এক করতে গিয়ে আর এক, অতএব সমস্যা কমার জায়গায় উল্টে আরও বেড়েছে বা বাড়তেও বলে মনে হতো। যার জন্য আমি যেরকম আমার নির্ধারিত সময়, সেরকম সময়ই আমি ঘুমোতে যেতাম। একদিন আমরা 9:30 10টা বা 10:30 ওরকম সময় দেখলাম যে অনিমেষদার যে রুমটা আছে, মানে যে বিএড পড়তো যে দাদাটা, সেই দাদাটার রুমের থেকে হাসির শব্দ আসছে, যেন কেউ মুখ চেপে হাসছে। তো আমরা ভাবলাম যে হয়তো দাদা এসছে কখনো, আসার পর ওই হয়তো কারোর সাথে ফোনে কথা বলতে বলতে হাসছে, বা কোনো বন্ধু এসছে, সেই বন্ধুর সাথে কোনো বিষয়ে গল্প করে হাসছে। খুব মুখ চেপে এক কোণে যদি কেউ মুখ চেপে হাসে, তাহলে যেরকম একটা অদ্ভুত ধরনের হাসির শব্দ বেরোয়, সেরকম একটা শব্দ আসছিল। আমাদের দরজা বন্ধই ছিল, অতএব পাশের রুম থেকে আসছিল আস্তে আস্তে। তো প্রথমে আমরা অতটা গুরুত্ব দিইনি, দিয়ে আমি যখন বাথরুমে যাচ্ছিলাম, তখন দেখলাম বাথরুমে যাওয়ার সময় আমি পেরিয়ে গেছি সিম্পলি, তখন আমার অতটা খেয়াল হয়নি। আমি বাথরুম সেরে যখন ফিরে আসছি, তখন দেখছি তখনও আমি যখন বাথরুমের থেকে বেরিয়ে যখন ওই দাদার রুমটা পেরোচ্ছি, মানে দরজার ওই দাদার রুম শুরু হওয়ার আগের থেকেই আমি ওই রুম থেকে ওই মুখ চেপে হাসির আওয়াজ পাচ্ছি। আমি অতটাও খেয়াল করিনি, লক্ষ্য করিনি। প্রথমেই একটু হালকা অন্ধকারও ছিল, একটা নাইট বাল্ব জ্বলতো ওই কমন প্যাসেজটায়, মানে রুম থেকে বাথরুমে যাওয়ার যে একটা কমন প্যাসেজ ছিল, সেই কমন প্যাসেজে একটা নাইট বাল্ব জ্বলতো নীল রঙের, অতএব তার আলো খুবই সীমিত। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো দেখছি দরজা বন্ধ, পুরো আঁটোসাঁটো, ভেতর থেকে হাসির আওয়াজ আসছে। তো আমি অতটা বললাম, অনিমেষ দা, তার নাম ধরে ডাকলাম। তখন দেখছি কোনো আওয়াজ আসছে না। আচ্ছা, ও দাদা, দিয়ে ঠকঠকও করলাম দরজায়, দেখছি কোনো আওয়াজ আসছে না, কিন্তু হাসির আওয়াজটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। দিয়ে তার 2 সেকেন্ডও নয়, মানে আমার ডাকা শেষ হয়েছে, মাইক্রো সেকেন্ডের মধ্যে আবার ওই হাসির আওয়াজটা রুমের ভেতর থেকে শুরু হয়েছে, মুখ চেপে হাসির আওয়াজটা। তো আমি বলি, কী ব্যাপার, এরকম ডাকছি, কোনো কথা বলছে না, আবার ডাকছি যখন চুপ করে যাচ্ছে, আবার তারপরেই আবার মুখ চেপে হাসছে অদ্ভুতভাবে, এ কী পাগলামি করছে নাকি? দিয়ে আমি যখন নিচে দরজাটা ঠেলবো বলে নিচে তাকিয়েছি, তখন দেখছি বাইরে থেকে তো দরজায় তালা লাগানো। অতএব ওই দাদার রুমে কেউ ছিলই না, বাইরে থেকে তালা লাগিয়ে ওই দাদা তো ছিলই না, তাহলে ওই দাদার রুমের ভেতর থেকে মুখ চেপে কে হাসছে? ওটা দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। আমি কিছুক্ষণের জন্য মানে জ্ঞান হারিয়েই ফেলবো ভাবছিলাম, আমার মাথা ঘোরাতে শুরু করে দিয়েছিল। আমি ছুটে এসে আমাদের রুমটায় ঢুকি এবং মানে সে দরজা ভেঙে ফেলার মতো সজোরে দরজা লাগাই, এবং সেই দরজা লাগাতে আমার বন্ধু হঠাৎ করে হকচকিয়ে যায়। সে বলে, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? দিয়ে আমি তাকে পুরো ঘটনা বলি, এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে, আমি যখন তাকে ঘটনা বলছি, তখন যেন মুখ চেপে ওই হাসির আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে। তো যেন আমাদের উপরে
একটা মানে যোগ করে আমাদের পরিস্থিতি দেখে ওই এন্টিটিটা যেন আরও বেশি মজা পাচ্ছে। আমরা তো মানে কি বলবো, বিরাট মানে ওখানে সেই রাতে ডিসাইড করলাম যে সেই রাতে আর থাকবোই না ওখানে। দিয়ে আমরা কোনো মতে কয়েকটা জিনিস নিয়ে তালা টালা খুলে বাড়ির মালিককে ফোন করলাম। ওই রাত্রেবেলায় 11টা 11:30 ওরকম হবে যখন আমরা বেরোচ্ছি। তখন বাড়ির মালিককে ফোন করে আমরা বললাম যে আমাদের একটা বন্ধু, কমন ফ্রেন্ড, অসুস্থ হয়ে পড়েছে, তাকে মোস্ট প্রবলি হসপিটালে ভর্তি করতে হবে, অতএব আমাদের এখনই বেরোতে হবে, আমরা একটু বেরোচ্ছি, তালা লাগিয়ে দিয়ে যাচ্ছি, আমরা হয়তো কালকে সকালে ফিরবো। দিয়ে আমরা দুজনে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে একটা অন্য বন্ধুর মেসে আমরা গিয়ে উঠি। তো কোইন্সিডেন্টালি সেদিন ওই বন্ধুর মেসেও পার্টি টার্টি চলছিল, যার জন্য ওরাও জেগেছিল এবং সারা রাতই আমাদের মোটামুটি ভালোভাবেই কেটে যায়, খুব একটা অসুবিধা হয়নি থাকতে। তারপরে আমরা কোনো মতে ভয়ে ভয়ে সকালবেলা আসি এবং কলেজ অফ করে দুজনই বাড়ি চলে আসি এবং টানা 1 সপ্তাহ বাড়িতে থাকি আমরা দুজন। আমরা মেস মুখই হইনি। ইভেন ওই দাদাটা বিএডে যে পড়তো, যে দাদাটার রুম থেকে এরকম শব্দ বেরিয়েছিল, তাকেও আমরা আর ফোন করিনি এবং টোটালি মেদিনীপুর থেকে পুরো কাট অফ, এবং বাড়িতে এসেও এই ঘটনার বিষয়ে কাউকে কিচ্ছু বলিনি। দিয়ে 7 দিন পর আমি ফোন করলাম আমার ওই বন্ধুটাকে, যার সাথে আমি আমার রুম পার্টনারটাকে, দিয়ে ফোন করে আমি ডাকলাম, বললাম তাহলে কি ডিসাইড করলি, ওখানেই কি উঠবি নাকি এইবার রুমটা ছেড়ে দিবি? তখন বলছে যে একটা কাজ করি, পুজোর রুমটা একটা পুজো করানোর একটা ব্যবস্থা করি। বললাম ওরকম তো হুট করে তো মেসে তো পুজো হয় না, মেসে পুজো হলেও হয় সরস্বতী পুজো হয়, কোথাও কোথাও যদি অফিসের যদি মানে অফিস এমপ্লয়ীদের যদি মেস হয়, তাহলে সেক্ষেত্রে কোথাও কোথাও লক্ষ্মী পুজো হয়, তাও খুব মানে রেয়ার অফ দি রেয়ারেস্ট কেসেস। তো আমরা বললাম যে তাহলে একবার তাহলে দাদার সাথে কথা বলে নিই, কারণ পুজো করলেই তো হবে না, হোম টোম করতে হবে, যজ্ঞ করতে হবে, তাহলে যদি কোনো কাজ দেন। তো আমরা বোকার মতো তার 2-3 দিন পরে আবার মেদিনীপুরে যাই এবং মেদিনীপুরে উঠি। মেদিনীপুরে ওঠার পর ওই মালিককে যে আমরা যোগাযোগ করে এই কথাটা বলবো, সেই কথাটা বলার আর সুযোগই পাই না। এই এখন বলবো, এই কালকে বলবো, কাল সকালে বলবো, তারপরের দিন বলবো, মানে তারপর দিন বিকেলে বলবো, এই করতে করতে আমাদের 5-6 দিন কেটে যায়। প্রায় 5-6 দিন কেটে যাওয়ার পর দেখি, আমরা লক্ষ্য করি যে ওই আমরা ডিসাইড যে করেছিলাম যে এরকম একটা পুজো, আমরা তার মধ্যেখানেও আমাদের মেদিনীপুরে আমাদের রুমেও কথা হতো যে পুজোর সামগ্রী কিনতে হবে, এই কিনতে হবে, ওই কিনতে হবে, পুজোটা এখানে হবে, এখানে যজ্ঞ হবে, যদি হয় এখানেই হবে, এই লোককে ডাকবো কি ডাকবো না, প্রসাদ কি করব, এই বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার পর দেখলাম যে প্রায় 7 থেকে 10 দিন, মানে প্রায় 2 সপ্তাহ মতো পুরো শান্তি, পুরো রুমে পুরো শান্তি, আর কোনো হাওয়াও দেয় না, আর কোনো হাঁটা চলারও শব্দ হয় না, হাসিরও শব্দ হয় না। তা আমরা ভাবলাম হয়তো সমস্যাটি মিটে গেছে। দিয়ে যখন এইসব বন্ধ হয়ে গেল, আমাদেরও মাথা থেকে পুজোর যে আইডিয়াটা ছিল সেটাও আস্তে আস্তে কোথায় উড়ে গেল, কারণ আমাদের প্রয়োজন পড়েনি। আর ভক্তিতে তো পুজো করার ডিসিশন আমরা নিইনি, ভয়ে আমরা পুজো করার ডিসিশন নিয়েছি, অতএব ভয় কেটে গেলে ভক্তিও কেটে গেল। অতএব যখন দেখলাম যে আর কোনো সমস্যা হচ্ছে না, তখন আমরা পুজোর ব্যাপারটাও আস্তে আস্তে ভুলে গেলাম। তারপরে আমাদের পরীক্ষা এলো, আমরা পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আবার 15-20 দিন বাড়িতে চলে এলাম। 15-20 দিন বাড়িতে চলে আসার পর মাঝখানে আমার বন্ধুটা গিয়ে একলা ওই বিএডের পড়া ওই দাদাটার সাথে গিয়েছিল একসাথে। আমি যতদিন ছিলাম না, ওই দাদাটাকে আমাদের রুমে নিয়ে ওরা দুজনে একসাথে শুয়েছিল, একসাথে ছিল, তো তাদের কোনো সমস্যা হয়নি। এরপর আবার সমস্যা হলো যখন আমরা শীতকালে একদম গভীর প্রচুর শীতে যখন আমরা আবার
যখন আবার নতুন সেমিস্টার শুরু হলো, তখন আমরা আবার যখন শিফট করলাম, যতদূর আমার মনে পড়ছে এটা জানুয়ারির দিকেই হবে, জানুয়ারির ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে যখন আমরা শিফট করলাম। আর আমি যে এলাকাটার কথা বলছি, অনেকে যারা জানে তারা রিলেট করতে পারবে যে ওই এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ে মেদিনীপুরে এখনও। বর্তমানে এখন কি অতটা কুয়াশা পড়ে কিনা আমি বলতে পারবো না, তবে দিনে দিনে তো কুয়াশার হার বাড়ছে, অতএব কুয়াশার ঘনত্ব বাড়ছে, অতএব নিশ্চয়ই তারা রিলেট করতে পারবে যারা ওই জায়গায় গেছে বা থেকেছে। ওই জায়গাটায় প্রচুর কুয়াশা পড়ে, আর আমরা একদম টপ ফ্লোরে থাকতাম, যার জন্য আমাদের ওই টপ ফ্লোরের রুম এবং ওই বারান্দাটা মানে 1 হাত পর্যন্ত দেখা যেত না, এত কুয়াশায় ভরা থাকতো। তো আমরা শিফট করলাম আস্তে আস্তে, আমাদের মাথা থেকেও নতুন বই, নতুন সেমিস্টার, শীতকালের আমেজ, অতএব আমরা কোথাও যেন ভুলে গেলাম। আর ঘটনাটা ঘটতে ঘটতে আস্তে আস্তে কমে গেল, অতএব আমরা কোথাও যেন ভুলে রয়ে গেলাম যে এরকম কোনো ঘটনা ঘটতো বা এরকম ঘটনা ঘটছে বা আমাদের এরকম সিরিয়াস ঘটনা ঘটেছে আমাদের সাথে। এমন সময় আস্তে আস্তে যখন দেখলাম যে ওই বিএড দাদার কোর্সটা আস্তে আস্তে শেষ হয়ে এসছে, আর 1-1.5 মাস বাকি, তখন ওই দাদা একদিন আমাদের রুমে এলো, দিয়ে বলল যে আমি রুমটা আমার থাকবে, আমি আপাতত যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন রুমটা আমি রাখবো, কিন্তু আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি। আমরা এই কথাটা শুনে একটুখানি দুঃখ পেলাম, ভয়ের থেকে বেশি দুঃখ পেলাম যে দাদাটার সাথে এতদিন কাটালাম, তারপরে আবার সে চলে যাচ্ছে। অতএব ভয় লাগার থেকে যে দুজনে একলা হয়ে গেলাম, এখন ভয় লাগার থেকে দুঃখই লাগলো বেশি। তারপর ওই দাদাটা চলে গেল, মানে সে তার বাড়ি ফিরে গেল, এবং তার জিনিসপত্রও ম্যাক্সিমাম জিনিসই নিয়ে গেছিল। 2-1টা ওই ছোট একটা টি টেবিল ছিল, আর একটা বই রাখার ছোট্ট র্যাক আমার মনে আছে, ওটা আমাদের গিফট করে দিয়ে গেছিল। তো কিন্তু ওর রুমে একটা খাট, কিছু বেডিং, আর একটা মাটির ওয়াটার পিউরিফায়ার বা যেটাকে বলে ওই ফিল্টার, মাটির ক্যান্ডেলের ফিল্টার, এরকম কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস ছিল। বাদ বাকি মানে একজন মানুষ এসে যাতে রাত্রি যদি বাই চান্স থেকে যেতে হয়, তাহলে রাত কাটানোর জন্য যে যে জিনিস প্রয়োজন সেই জিনিস রেখে বাদ বাকি জিনিস নিয়ে সে আবার বাড়ি ফিরে গেছিল। তো আমরা দুজন প্রথমে তো ওইটাই আমাদের মন খারাপ লাগছিল। আর আরেকটা সমস্যা হচ্ছিল, দাদাটা তো রুম ছাড়েনি, অতএব নতুন কোনো ভাড়াটে আসার কোনো সম্ভাবনা ছিল না। অতএব এখন আমরা 6 তলায় 2টি মানুষই হয়ে গেলাম। রইল অফিসিয়ালি 4টে মানুষ, কিন্তু 4 জনের মধ্যে একজন তো কোনোদিনই আমরা আসতে দেখিনি, কিন্তু তার রুম আছে। 1-2বার দেখেছিলাম, সকালবেলা বিকেলবেলা 1-2বার দেখা হয়েছিল, 1-2বার দেখা তারপরেও হয়েছিল আমরা যখন রুম ছেড়ে দিচ্ছি তার আগে একবার আমার মনে আছে অনেক রাত অবধি আমরা গল্প করেছিলাম। তো ওই একবারই দেখা হয়েছিল ওই সরকারি কর্মচারীর সাথে। আর এই দাদা না থেকেও কিন্তু রুমটা যেহেতু ব্লক করে রেখেছিল, অতএব থেকে মানে অফিসিয়ালি খাতায় কলমে আছে, কিন্তু বাস্তবে সেই দাদা নেই। অতএব মানে রূঢ় বাস্তবতায় আমরা ওই গোটা 6 তলাতে আমরা 2টি মানুষই পড়ে রইলাম। তো আমরা কি করলাম, যখন 2টি মানুষ হয়ে গেলাম তখন আমাদের মাথায় এলো যে এবার যেহেতু তখনও যাই না কেন কোথাও একটা মনে হচ্ছিল যে এটা কোনো একটা বানানো, হয়তো 4 তলার যে ছেলেগুলো আছে বা 1 তলার যে ছেলেগুলো আছে তারা আমাদের সাথে হয়তো প্র্যাঙ্ক করছে বা আমাদেরকে হয়তো রাগাচ্ছে, বা আমাদের রুমটা মানে তখন বিভিন্ন রকমের ফানি খেয়ালাত আসতো আমাদের মাথায়, মানে বুদ্ধি আসতো যে হয়তো আমাদের রুমটা ক্যাপচার করবে আমাদেরকে তাড়িয়ে, ওই জন্য আমাদেরকে ভয় পাচ্ছে। এরকম অদ্ভুত মানে কিভাবে রুমটা রাখা যায় এবং এই রুম থেকে না ছেড়ে যাওয়া যায়, ওই ডিফেন্স মেকানিজম আমরা আমাদের মনের ভেতরে তৈরি করতে শুরু করে দিয়েছিলাম বিভিন্ন মানে মন গড়া যুক্তি দিয়ে।
তো একদিন আমার বন্ধুটা হঠাৎ করে, আমরা বাজারে গেছি, আমাকে বললো যে যেহেতু এখন আমরা দুজন আছি আর দাদাও তো সচরাচর সকালবেলা, মানে দাদা মানে যে মালিকও তো সচরাচর উপরে ছতলায় আসে না, অতএব আমরা আমাদের একটা নতুন তালা আমরা কিনে রাখছি, মালিকের দেওয়া তালাও তো আছেই, আর আমরা আমাদের একটা তালা দিয়ে রাখবো। তো যেমন বলা তেমন কাজ, আমরা একটা বড় মোটা তালাও কিনে নিলাম। আমরা ডিনার করে ফিরলাম, সেই দিনকারই ঘটনা। ফিরলাম আমরা ছতলায় দুজন। তো এটা একদম শেষের দিকের ঘটনা, ওই এক রাতেরই ঘটনা, যার পরে আর 5-7 দিন পর আমরা ডিসাইড করি, এবং ডিসাইডের সাথে সাথে এক ঝটকাতে আমরা রুমটা ছেড়েও দিই। তো সেই দিন আমরা তালা কিনে যখন আমরা ফিরি, ডিনার করে বাইরে থেকে, ডিনার করার পর রুমে এসে প্রত্যেকটা তালা লাগিয়ে মালিকের সাথে হঠাৎ করে দেখাও হয়ে গেছিলো, কোইন্সিডেন্টালি মালিকের সাথে কথা বলে, নর্মাল 2-3টে কথা বলে আমরা আস্তে আস্তে উপরে চলে আসি। শীতকালের মরশুম ছিল, খুব বেশি রাতও হয়নি। তো আমরা মালিকের যে তালা দেওয়া সেই তালা আমরা লাগাই। আলাদা করে আমাদের যে নতুন কেনা তালাটি ছিল সেই তালাটিও আমরা একসাথে মেরে দিই। তালাটি মেরে আমরা নিশ্চিন্ত হই যে এবার তো আর কোনো মানুষের পক্ষে তো পড়ে আসা সম্ভব নয়, অতএব আর কোথাও একটা ভয়ে একটু কমলো মনে হলো। আমরা আমাদের প্রাথমিক যে কাজ সেসব বিছনা গুছিয়ে তার পরের দিনের কলেজের ড্রেস রেডি করে বাথরুম সেরে এসে আমরা সবে শুয়েছি, বাড়ির লোকেদেরও ফোন করে দিয়েছি, তারপরে সবে শুয়েছি। তখন ঘড়িতে আমার মনে আছে প্রায় 11:30 11:45। হঠাৎ করে, আর আমাদের একটা জিনিস বলা হয়নি, আমাদের রুমের পাশেই, মানে রুমেই একটা জানলা ছিল, ওই জানলাটি হচ্ছে খুললেই ওই ব্যালকনিটি পাওয়া যেত। সামনের যে ব্যালকনিটি আছে একটি বড় জানলা ছিল, তো ওই বড় জানলাটি খুললেই ব্যালকনিটা পাওয়া যেত, যে সামনের যে ব্যালকনিটা, বড় বারান্দাটা, ওই বারান্দাটা ছিল। তো অতএব জানলা খুললেই প্রথমে ওই বারান্দাটা দেখা যেত, তারপরে বাইরের যে সিনারি সেইটা দেখা যেত। আর ওই জানলার পাশেই আমাদের দুজনের যে ডবল খাটটা ছিল, ওই খাটটি ছিল। আমি শুতাম দেয়ালের ধারে, আর আমার বন্ধুটি শুতো ধারে, খাটের এক ধারে, আর আমি শুতাম দেয়ালের দিকে। তো 11:30 11:45 বাজে রাত্রিবেলা। আমার বন্ধুটা এক পাশ ফিরে ঘুমিয়েও গেছে, আমি তখন মোবাইল ঘাঁটছিলাম। হঠাৎ করে মনে হলো যেন দরজায় কেউ টোকা মারছে। তো প্রথমে আমিও শুনেও না শোনার ভান, বা আমি শুনেও হয়তো ভেবেছি যে আমার ভুল হচ্ছে শুনতে, কারণ তখনও সেই হাঁটাহাঁটির সময় আসেনি, এবং শেষের দিকে কিছু শব্দ শুনেও না শোনা করে দিতাম। তো হট করে আবার যেন ওই টোকা দেওয়ার শব্দটা কানে এলো। একবার ভালো করে উঠে বসে যখন আমি শুনলাম, তখন দেখলাম আমি যে উঠে বসে আছি খাটে, আমার পাশেই হচ্ছে জানলাটা। তো আমি উঠেই যখন বসেছি খাটে, যখন খুব মন দিয়ে শোনার কনসেন্ট্রেট করে আমি শুনছি বা শোনার চেষ্টা করছি যে কোথা থেকে ওই টোকা দেওয়ার শব্দটা আসছে, তখন দেখছি আমার বাম দিকে যে কাঠের জানলাটি ছিল, যে জানলাটি খুললে বারান্দাটি আসতো, সেই বারান্দা থেকে, মানে ওই জানলাটিতে বাইরের থেকে, অর্থাৎ বারান্দা থেকে কেউ টোকা দিচ্ছে ঠক করে। প্রথমে আমি শুনেও আমার একটু অবিশ্বাস হলো যে এই জানলাটা থেকে টোকা আসছে। তারপরে যখন দেখলাম যে হ্যাঁ, ওই জানলাটাতেই খুব আস্তে, খুব বেশি জোরেও না, আবার খুব আস্তেও না, মানে খুব মাইল্ডলি একটা টোকা আসছে, মানে ঠক 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 এরকম, কেউ যেন ডাকছে। তখন আমার
মানে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। দিয়ে আমি আমার বন্ধুটিকে ডাকি, দিয়ে ডাকার পর সে ধরপড়িয়ে ওঠে এবং কি মানে ডেসপারেশন, আমরা দুজন উঠে দেখছি যে তখনও ডাইরেক্ট ঠোকা পড়ছে আমাদের সামনে লাইভ। এমন নয় যে আমি ঠোকা শুনলাম তারপর আমার বন্ধু গিয়ে ডাকলাম, আমার বন্ধু উঠে দেখলো যে না তখন আর ঠোকা পড়ছে না, ও আমাকে বলল যে তুই ভুল শুনেছিস বা এরকম কোনো কিছু না। আমি শুনেছি ঠক ঠক ঠোকা, আমি আমার বন্ধুটিকে ডাকলাম, ওই বন্ধুটি ঘুম থেকে উঠলো, উঠে সেও বসলো এবং আমরা দুজনে দেখছি যে তখনও ঠক ঠক ঠোকা পড়ছে। তখন মানে সেই আমাদের কাঁদো কাঁদো অবস্থা, কি করব বুঝতে পারছি না। আমার বন্ধুটি সজোরে ঠাকুরের গান বাজাতে শুরু করে দিয়েছে আর হই হাই চিল্লাচ্ছে, কে আছে বেরিয়ে এসো, ঠাকুরের গান চিল্লাচ্ছে, জয় মা কালী জয় মা কালী চিৎকার করছে। সে বিচ্ছিরি অবস্থা, মানে পুরো ক্যাওসনেস রেডি হয়ে গেছে। নিচ থেকে দেখলাম যে ফোন আসতে শুরু করে দিয়েছে মালিকের। মালিক নিচ থেকে চিৎকার চেঁচামেচি করছে, যেহেতু শীতকাল অতএব একটুখানি আওয়াজ হলেই সবাই জেগে যাবে, সবার কানে যাবে, সব গোটা এলাকায় ছড়িয়ে যাবে। অতএব মালিকও চিৎকার চেঁচামেচি করছে। আমরা তখন ভাবছি যে মালিক চিৎকার চেঁচামেচি তো করছে, মালিক তো উপরে যখন উপরে উঠে আসবে তখন দেখবে নতুন একটা তালা দিয়ে আটকানো আছে, অতএব মালিক চাইলেও আমাদের কাছে আসতে পারবে না, 6 তলায় 5 তলার দিকে অবধি এসে আটকে যেতে হবে। এবার খুব কড়া মালিক, তার কাছে তো দরজাটা খুলে তো আমাদেরকে তাকে ওয়েলকাম করে নিয়ে আসতে হবে বা তাকে ঢুকতে দিতে হবে 6 তলায়। এবার আমরা তো পাকামি করে তালা দিয়ে দিয়েছি আমাদের। এবার আমরা ওই বারান্দা পেরিয়ে ওই রাত্রেবেলা মালিককে দরজা খুলতে যাব কিভাবে, আমাদের মাথায় তখন এইটে ঘুরছে। তখন আমার বন্ধুটা বলছে যা হবে হবে, পুলিশ ডাকলে ডাকবে, চিন্তার কোনো কারণ নেই, যা হবে হবে, আজকে আমরা ওই তালা খুলতে যাব না। তো এবার আমি দেখছি যে এ তো বিচ্ছিরি ব্যাপার, তার মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি হয়েছে। তার মধ্যে আমরা যখন মেস নিয়েছি তখন আমাদের বাড়ির লোকেরও নাম্বার দেওয়া আছে। এবার আমার এই মেসের মালিক যদি আমার বাবাকে রাত্রেবেলা ফোন করে যদি কিছু বলে যে আমরা এরকম তাণ্ডব করছি, তাহলে আমার বাবা তো হয়তো কালকেই এসে মেসের পুরো চ্যাপ্টার গুটিয়ে নিয়ে বাড়ি নিয়ে চলে যাবে। তো আমিও এরকম মানে পুরো মানে 7 সমুদ্র 13 নদীর পার করে দিয়েছি ভাবতে ভাবতে। তো আমার বন্ধুটিও অত কিছু ভাবেনি। দিয়ে আমি আমার বন্ধুটিকে শান্ত করি, আমি উপর থেকে চিৎকার করি, দিয়ে আমি চিৎকার না, আমি ফোন করে বলি মালিককে যে আমরা ঠিক আছে, আপনি 5-10 মিনিট পর উপরে আসুন, আপনি আসুন, আমি পুরো ব্যাপারটা আপনাকে বলছি কি সমস্যা আছে। তো তখন বলছে 5-7 মিনিট নয়, আমি এক্ষুনি যাচ্ছি। তখন বললাম যে দেখুন আমরা দুজনই উপরে আছি, এমন নয় যে কোনো দুর্ঘটনা ঘটেছে, আমি আমার বন্ধুটিকেও দিচ্ছি, আপনি ওর সাথে কথা বলুন। আর অনিমেষ দা তো নেই, আর ওই দাদাটা তো থাকেই না, অতএব আপনি নিজেও জানেন না আমরা দুজনে আছি এবং আমরা দুজনে ঠিক আছে, আমি দিচ্ছি ফোনটা, আপনি কথা বলুন, আর আপনি 5 মিনিট পর উপরে আসুন, আপনি আসলে আমরা দরজা খুলে আপনাকে বলে দিচ্ছি কী সমস্যা হয়েছে। তখন যা হোক করে সেই রাত্রেবেলা সেও, যেহেতু রাত্রি হয়েছে, সেও কনভিন্স হয়ে যায়। দিয়ে ফোনটা রাখার পর আমি আমার বন্ধুটিকে যা হোক করে বোঝাই। তো তখন সে তার পার্সে থাকা একটা ঠাকুরের ছবি ঠিক আছে হাতে নিয়ে বলছে আমি যাব খুব তো আমরা ঠাকুরের নাম জপতে জপতে ওই রাত্রেবেলা রুম থেকে বেরিয়ে আর একদম মানে বেরিয়েই এদিক ওদিক তাকায়নি, দুজনেই একদম পুরো অর্জুনের চোখ করেছি একদম সিঁড়ির গেটের দিকে, যে এদিক ওদিক তাকাবো না, একদিকেই তাকাবো, যাবো, গেট খুলবো, দিয়ে নামবো। তার মধ্যেখানে আমি বলে দিয়েছিলাম আমার মালিককে যে আপনি যখন 6 তলায় আসবেন আমাদের ফোন করবেন, আমরা গেটটা খুলতে যাবো, আপনি না আসলে কিন্তু আমরা গেট খুলতে যাবো না। তো এবার যার বাড়ি সেও তো পুরো ব্যাপারটা জানে, কোথাও না কোথাও মনে মনে, সে যতই স্বীকার না করুক, তো সেও বুঝতে পেরেছে যে কীরকম ব্যাপার। তো সে এসে আমাদেরকে ফোন করেছে, তারপরে আমরা দুজনে গেছি, দিয়ে দরজা খুলেছি। তো সে তো আমাদের যাচ্ছে তাই বললো, সে একাও আসেনি, সে তার নিচে
তার ওই ফ্ল্যাটে যে দুটো ফ্যামিলি ভাড়া থাকতো তার মধ্যে একটা লোককে সাথে নিয়েছে, বাড়ির কর্তাকে। সে তারা দিয়ে ওই মালিক আর ওই ভাড়াটের যে বাড়ির যে কর্তা তাকে সঙ্গে নিয়ে দুজনে মিলে ছতলায় এসছে। এসে বলল যে কি হয়েছে, দিয়ে যাচ্ছে তাই তো বললো, দিয়ে বলল হ্যাঁ তোমরা নেশা করে এইসব করছো। যদিও আমরা কোনো কিচ্ছু নেশা করিনি, আমরা সেদিনকে যা ঘটেছে সেটা আমরাই একমাত্র জানি। তো বলে টোলে বললো সেরকম এত অসুবিধা হলে রুম ছেড়ে দাও, রুম থেকে চলে যাও। আর যা ভাবনা আমরা প্রথমে ভেবেছিলাম, আশঙ্কা করেছিলাম, তাই অ্যাডভান্স ফেরত হবে না। তোমরা এরকম ভায়োলেন্স করেছো রুমের ভেতরে, তোমরা নিয়ম ভেঙেছো, তোমাদের জন্য আরও 10টা লোকের অসুবিধা হয়েছে। পাশের বাড়ি থেকে ফোন এসছে, যে যথেষ্ট সন্দেহ ছিল আমাদের যে পাশের বাড়ি থেকে আদৌ ফোন এসছে কিনা। আমরা যে আমাদের কি ফেস করতে হচ্ছে সেটা বুঝিয়ে বলবো সেই স্কোপই আমাদের দেওয়া হয়নি। উল্টে আরও ধমকিয়ে চমকিয়ে কালকেই রুম ফাঁকা করে দাও, কালকে এই করে দাও সেই করে দাও বলে অ্যাডভান্স ফেরত হবে না। সে গায়ের জোয়ারি। আমরাও বাইরের এলাকার ছেলে ছিলাম, বাইরে অন্য শহরের ছেলে, অতএব আমরা ওখানে গাজোয়ারি করলে তো আর আমরা পারবো না। অতএব আমরা চুপচাপ মেনে নিই। দিয়ে ওরা দুজনেই নেমে যায়। দিয়ে আমরা কিন্তু তখনও আমাদের নতুন তালাটাও দিই, পুরনো তালাটাও দিই। দিয়ে আমরা দুজনে কোনো মতে এসে আমাদের ওই কমন প্যাসেজ যেটা ছিল, ওই টিনের দরজা দিয়ে কমন হল, একটা কমন প্যাসেজ, ওই হল কমন প্যাসেজের যে ওই টিমে নীল রঙের যে 0 ওয়াটের যে নাইট বাল্বটা ছিল সেটা আমরা বন্ধ করে আমরা রুমে ঢুকবো। এবার আমরা দুজনে একসাথেই আছি, পাশাপাশি আছি। আমরা রুম ওটা থেকে বন্ধ করে হয়তো 1-2 মিটার মতো এগিয়েছি রুমে ঢুকবো বলে, হঠাৎ করে দেখলাম যে সুইচটা চালু হয়ে গেল আবার নিজের থেকেই। দিয়ে আমি আর কিছু বলিনি, আমি তখন রাগের মাথায় গিয়ে বন্ধ করে দিয়েছি। মোবাইলের আলো ছিল, মোবাইলের আলো দিয়ে আমি দুজনেরই জ্বলা ছিল, দিয়ে বন্ধ করে দিয়েছি। দিয়ে আবার যখন আমরা আসছি তখন দেখলাম আবার টক করে নিজে থেকেই আলো জ্বলে গেল। দিয়ে আমি বুঝতেই পারলাম যে আজকে মোটামুটি আমাদের অবস্থা খুব খারাপ আছে, খুব খারাপ। তো আমরা তখন কি করব, জ্বলছে, আমরা ঢুকলাম রুমে। দিয়ে ডিসাইড করলাম যে যদি আজকে বাথরুম বা কোনো কিছু হয়, আজকে আমরা পুরো রাত জেগে কাটাবো, যা হবে। আজকে আমরা ঘুমোবো না, রাত জেগে কাটাবো একসাথে। মানে ওই 21-22 বছরের, 20-21 বছরের দুটো ছেলে, লম্বা চওড়া দুটো ছেলে হাত ধরাধরি করে সারা রাত বসে আছি। এমন তাণ্ডব হয়েছে, এমন গেছে ওই রাতগুলো, না বললে কেউ বিশ্বাস করতে পারবে না। আমরা বসলাম, দিয়ে বসে আছি সারা রাত, প্রায় রাত পেরিয়ে গেছে, 2-2-2:30 বাজে। এবারে বাইরে হাঁটাহাঁটি হতো, আমরা বুঝতে পারতাম যে একজনের পায়ে হাঁটার শব্দ আসতো। সেই রাতে আমরা দেখলাম যে একজন নয়, 2জনের পায়ে হাঁটার শব্দ। এবং বাইরে বারান্দাতে হচ্ছে। এখন ওই রুমের ভেতরে যে কমন প্যাসেজটি ছিল, মানে মাঝখানে যে হল রুমটা, টিনের দরজা দেওয়া যে হল রুমটা, সেই হল রুমের ভেতরে পর্যন্ত হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে। তো মানে আস্তে আস্তে আমরা ভয় পাচ্ছিলাম যে রুমের ভেতরে না চলে আসে। দিয়ে একদম শেষের দিকে প্রায় 3-3:30 বাজে আমরা দেখলাম যে প্রায় হাঁটাহাঁটি বন্ধ হয়ে এসছে। সেদিন প্রায় সারা রাতই জ্বালিয়েছে আমাদের, প্রায় হাঁটাহাঁটি বন্ধ হয়ে এসছে। দিয়ে যখন একদম কমে গেছে, আমাদেরও চোখ লেগে এসছে। সারা রাত ওরকম তাণ্ডব হওয়ার পর ভোরের দিকে হয়ে এসছে, আমাদেরও চোখ লেগে এসছে। আর প্রচণ্ড ঠান্ডা, সব থেকে বড় কথা, লেপ গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, মুড়ি দিয়ে বসে আছি। হঠাৎ ধুনকি লেগেছে, একটু চোখটি লেগেছে,
ওই জানলার টোকা দেওয়াটা আমাদের দরজা পর্যন্ত চলে আসছে, মানে কমন প্যাসেজে ওই কমন রুমতে বাইরে থেকে আমাদের দরজাতে টোকা মারছে। তখন মানে বাকরুদ্ধ, আর যা হবে হবে, দেখা যাবে। ও যে ঢোকে তো ঢুকবে, আমাদের যা কপালে আছে আজকে আছে মেনে নিতে হবে, এটি আজকে আমাদের শেষ দিন। তো দরজায় টোকা মারলো 3বার 4বার, আর ওই হাসির শব্দটা মাঝে মাঝে আসছে, মুখ চেপে হাসির শব্দটা। আর পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা মানুষ টোকা দিচ্ছে না, 2টো মানুষ টোকা দিচ্ছে। তো আমরা মানে আমি বলতে পারছি না, আমার গলা আটকে আসছে, এমন আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেই দিনগুলো মনে পড়লে। তো যা হোক করে আমরা সেই রাতটা কাটাই, সেই মানে ওরকম টোকা দিতে দিতে আমরাও আর মানে ওই অপেক্ষায় বসে আছি যে কখন ভোর হবে। তো যা হোক, শীতকাল হলো, শীতে যেহেতু ভোর একটু দেরিতে হয়, তবুও শীত হলো, ভোর হলো। আমরা রীতিমতো যতটা জিনিস গোছানো যায় আমরা গুছিয়ে নামলাম। দিয়ে ওই একতলার যে মেস ছিল, আমাদেরই কলেজের কিছু দাদা থাকতো, তো সেই দাদাদের একটা রুমে আমাদের কিছু জিনিস রাখলাম, যেগুলো রাখা যায়। কিছু জিনিস আমরা নিয়ে আমাদের বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে আসার সময় ওই বন্ধুটার, আমার যে রুমমেট ছিল তার একটা বন্ধু ছিল, সে যদিও আমার সাথে তার কোনো বন্ধুত্ব বা পরিচয় ছিল না, সে তখন তাকে দায়িত্ব দিয়ে গেল যে তোকে আমি, এবং তাকে আমার মনে আছে 1000 টাকা হাতে দিয়ে বলেছিল যে 1000 টাকা আমি দিচ্ছি, তোর যেখানে ভালো রুম সেফ মনে হয় সেইখানে তুই একটা রুম নে, আমরা আপাতত এসে 1 মাস ওখানে থাকবো, তারপরে আমরা নিজেরা আমাদের রুম দেখে আমরা ডিসাইড করে তারপরে শিফট হব। তো বলেছে রুম পেলেই আমাদের জানাবি, রুম না পেলে আমাদের জানাবি না, আর রুম পেলেই আমরা আবার মেদিনীপুরে আসবো, আপাতত আমরা আর মেদিনীপুরে আসছি না। তো দিয়ে আমরা ঝাড়গ্রাম চলে আসি। আর ফর্চুনেটলি আমরা ওই আমার ফ্রেন্ডটি 4 দিনের মাথায় একটি রুম পেয়েও যায়। এবার সেটা যদিও আমাদের কলেজ থেকে অনেকটা দূর হচ্ছিল, আমার ওই বন্ধুর যেখানে কম্পিউটার কোর্স করতো তার থেকে, তার ওই কম্পিউটার সেন্টার থেকে তার রুমটা সামনে হচ্ছিল, তো অতএব ওর একটু সুবিধা হলো, আমার একটু অসুবিধা হলো, কিন্তু তবুও আমরা ওখানে শিফট করে গেলাম। খুব সুন্দর রুম ছিল, সেখানে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের তারপর ওই রুমে শিফট করার পর আবার পার্মানেন্ট কোনো রুমের জন্য খুঁজতে হয়নি, ওইখানেই আমরা শিফট করে যাই। আমরা তারপরে ওই রুম থেকে গিয়ে খাট টাট সব নিয়ে চলে আসি। আমরা ইভেন যখন এই টোটাল যা এক্সপিরিয়েন্স হয়েছে, যা ঘটনা হয়েছে, সব কিছু মালিককে একবার বোঝানোরও চেষ্টা করি যে দেখুন আমরা আপনার রুম ছেড়ে দিচ্ছি, আপনার আমাকে টাকা দিতে হবে না, কিন্তু আপনি এই ম্যাটারটা একবার অ্যাটলিস্ট শুনে নিন যে কী ঘটেছিল আমাদের সাথে। কিন্তু সে শুনতেও চায়নি, ইভেন আমাদের সাথে দেখা পর্যন্ত করতে চায়নি। সে তার স্ত্রীকে দিয়ে, লাস্ট যখন আমরা জিনিসপত্র বের করে আনছি, তার স্ত্রীকে দিয়ে, আর ওই যে ভাড়াটে, মানে 2 ভাড়াটের মধ্যে 1 ভাড়াটে ভদ্রলোক, যাই তার খুব ভালো বন্ধুর মতো হয়তো, তো তাকে দিয়ে আমরা যখন আমাদের মানে কাইন্ড অফ ওয়েলফেয়ার করলো, আমরা ওখান থেকে বেরিয়ে এলাম জিনিসপত্র দিয়ে। তারপরে আমরা মোটামুটি মেদিনীপুরে, আমি বাকি আমার যে 3-3.5 বছর প্রায় ল কোর্স কমপ্লিট করতে আরও বাকি ছিল, সেই বছরগুলোয় মেদিনীপুরে কাটিয়েছি। আমি কোনো দিন আর ওই এলাকামুখও আমি আর হইনি, ওই মেসেও না আমি কোনো দিন গেছি তারপরে, না আমি ওই মেসের বিষয়ে কারোর সাথে দেখা হলে কোনো কথা বলেছি। মানে এমন ছেলেরা যারা আমাদের বয়সী অন্য মানে কোর্সে পড়তো, তারা যারা ওই মেসে থাকতো, তাদের সাথে মাঝে মাঝে দেখা হচ্ছে, কিন্তু আমি তাদের সাথে পর্যন্ত আমি কথা বলিনি, এমন আমি আতঙ্কে ছিলাম। আর ওই এলাকায় যাওয়া তো দূরের কথা। ইভেন আমার এখনও মনে আছে যে আমাদের ওই মেসে থাকাকালীন আমাদের না পড়াশুনো করতে ইচ্ছে হতো, না বাড়ির লোকের সাথে সেভাবে কথা বলতে ইচ্ছে হতো। আমরা কেমন একটা
ওই রুমের ভেতরেই আমাদের নিজের একটা জগৎ আমরা তৈরি করে নিয়েছিলাম। আমরা পড়াশুনো থেকে দূরে চলে গেছিলাম, সেরকম খাওয়া দাওয়াতেও আমাদের মন লাগতো না, এবং আস্তে আস্তে আমাদের শরীরের অবস্থাটাও ডিটোরিয়েট করেছিল, অনেকটা ভেঙে গেছিল শরীর। তো ওখান থেকে যে আমরা সেফ এবং সিকিউরলি সেই রাতে বেরিয়ে আসতে পেরেছি বা অতগুলো দিন সেফলি কাটিয়ে আসতে পেরেছি, সেটি আমাদের কাছে বিরাট ব্যাপার ছিল। অনেক বছর পর ওই বিএডের দাঁড়াটার সাথে আবার দেখা হয় আমার খড়গপুর রেলওয়ে স্টেশনে। তো দেখা হয়ে খুব ভালো লাগে, কারণ তার সাথে ওই কয়েকটা মাস যে কাটিয়েছি খুব সুন্দর কাটিয়েছি, দাঁড়াটা খুব ভালোবাসতো আমাদের। তো আমি তারপরে আমরা জানতে পারি যে সেও খুব বেশি দিন ওখানে না, সে তারপরে আর গিয়ে আর রাত কাটায়নি, এবং তাকেও আমাদের খুব অন্যায় হয়েছে, আমরা তাকেও ফোন নাম্বার থাকা সত্ত্বেও আমাদের এমন একটা ট্রমা হয়ে গেছিলো যে আমরা তাকেও ফোন করে আর এই ঘটনার ব্যাপারে আর বলা হয়নি। তো আর তার তরফ থেকেও কোনো ফোন আসেনি। তো সে বলেছিল যে আমরা যখন বেরিয়ে এসেছি সে ওখানে গিয়ে বুঝতে পেরে বা খবর পেয়ে সেও আর ওখানে রাত কাটানোর ডিসিশন নেয়নি। আর আমরা বেরিয়ে আসার মাসখানেকের মধ্যে সেও তার রেজাল্ট কমপ্লিট হয়ে যায়, সেও রুম ছেড়ে দিয়ে একেবারে তার বাড়িতে সে শিফট করে যায়। কি ছিল বলা মুশকিল, তবে এন্টিটি ছিল, দুটি খুবই এভিল এন্টিটি ছিল। এবং আমরা ডিসকভার করলাম পরে যে আমরা যত লোকের কাছে এর ব্যাপারে বলেছি তত তাদের তাণ্ডব, তাদের ভয় দেখানো, তাদের এই শক্তি প্রদর্শন, এই ব্যাপারটা তত বেড়েছে। আমরা যতদিন লোকের কাছে এই ব্যাপারটা বলিনি ততদিন কিন্তু শুধু বাইরে থেকেই তার উপস্থিতিটা তারা জানান দিত, কিন্তু তারা বলতে একজনই, একটাই এন্টিটি হাঁটাহাঁটি করতো, আমরা বুঝতে পারতাম, জানান দিত, কিন্তু কোনোদিন কোনো ভয় দেখানো বা শক্তি প্রদর্শনের কোনো কাজ তারা করেনি। যখন আস্তে আস্তে আমাদের কাছ থেকে এরকম আমরা এক্সপিরিয়েন্স হয়, আমরা যত লোককে জানালাম তত কোথাও যেন একটা রাগের সঞ্চার হলো। আমার মনে হয় এখন এত বছর পর যে রাগের সঞ্চার হয়েছিল বা সেটা আমাদের করাটা খুব ভুল হয়েছিল। আমি জানি না আমি ওখানে থাকলে কিভাবে থাকতাম বা ভবিষ্যৎ কি হতো, তবে অনেক আগে বেরিয়ে আসা উচিত ছিল। ওই প্রায় 7-8 মাসের কাছাকাছি একটা দুর্বিষহ সময়, সেই সময়গুলো আমি জীবনেও ভুলতে পারবো না সেই সময়। তারপরে অনেক বছর আমি যখন ফাইনাল ইয়ার, তখন দেখলাম যে আমাদের কলেজের 3টি ছেলে একসাথে, একদম জুনিয়র 3টি ছেলে একসাথে ওই রুমে ভাড়া নিয়েছে। তো আমি তাদেরকে যে জিজ্ঞাসা করবো এই বিষয়ে, খুলে আবার ওই পুরনো কাসুন্দি খাটবো, সেই বিষয়ে আমার আর ইচ্ছা হয়নি। আর আমার তখন পাস আউট হতেও আর 2-3 মাস সময় ছিল, অতএব আমি আর ওই দিকে বেশি নজর দিইনি। আর নতুন জুনিয়র ছেলেদের বলে ওরা যদি ওই জিনিসটা ফেস না করে, ওদেরকে বলে ফালতু ভয় খাওয়ানোর বিষয়টা আমিও আর চাইনি। তো জানি না ওরা কীভাবে কাটিয়েছে, ওদেরকে আমার সাথে আর দেখা হয়েও নি। আজ কলেজ থেকে পাস আউট হয়ে গেছে আমার প্রায় 8 বছর হতে চললো, 8 বছর 2-3 মাস এরকম হতে চললো কলেজ পাস আউট হয়ে গেছে। তাদের সাথে আমার ওই 3টে ছেলের সাথে, তাদেরকে দেখলেও হয়তো আমি চিনতে পারবো না, তারা কেমন আছে, কি আছে, তারা কি এক্সপিরিয়েন্স করেছে সেটাও আমি বলতে পারবো না। তবে কোনো দিন যদি খবর পাই যে তাদের কোনো খবর, বা যদি জানতে পারি তাদের বিষয়ে বা বুঝতে পারি তাদের বিষয়ে, তাদের কাছ থেকে জানার আমার খুব আগ্রহ থাকবে যে তারা কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছে কি না, কিংবা তাদের সময়ে তারা কোনো অসুবিধার সম্মুখীন হয়েছিল কি না। যাই হোক, এই আমার ঘটনা ছিল মেদিনীপুরের মেসে থাকাকালীন, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না আমার জীবন থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পডকাস্ট, যা 100% সত্য ঘটনার উপরে বলা।
আপনাদের এই পডকাস্ট কেমন লাগলো আমাদের অতি অবশ্যই জানাবেন। আমরা একটি সত্য ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। শুধুমাত্র ভিডিও করতে হবে তাই নয়, আমার খুবই ইচ্ছে ছিল আপনাদের সাথে এই ঘটনা শেয়ার করার, তাই এই রেকর্ডিংটা করা। যদি ভালো লাগে জানাবেন। এই ধরনের পডকাস্ট যদি আপনারা আরও শুনতে চান তাহলে আমাদের অতি অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।